আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম যারা যুক্ত হয়েছে। আজকের ক্লাসটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের একটা রুটিন তোমাদেরকে দিচ্ছি। সেই রুটিন অনুযায়ী আসলে তোমাদের ক্লাসগুলো হবে। মানে হচ্ছে তার ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ে আজকে বেসিক আলোচনা হবে, মানে এমসিকিউ পার্টটা শেষ হয়ে যাবে তুমি বলতে পারো। এর মাধ্যমে তোমার এমসিকিউ অংশটা শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আরো দুইটা ক্লাস, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা তিনটা করে ক্লাস নেব। এই তিনটা ক্লাসে আমি তোমাকে একেবারে এমসিকিউ সিকিউ থেকে সবকিছুতে আসলে আমি তোমাদেরকে শেষ করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ক্লাসে সবাই আশা করি শেষ পর্যন্ত থাকবা। আমরা ক্লাসটা শুরু করেছি অলরেডি, দেখা যাক শেষ পর্যন্ত কয়জন থাকে। ভাই এত রাতে ক্লাস করবো কিভাবে? এত রাত, 8টা এত রাত, তাহলে কি করবো বলো? 8টা যদি এত রাত হয় তাহলে এত সকাল হবে কখন? হ্যাঁ, মানে গ্রামে আছো তুমি তাই মনে হয় এরকম অবস্থা। যদিও গ্রামে আসলে শীতকালে তোর 8টা অনেক রাত। সবাই একটু যুক্ত হয়ে লাইভটা শেয়ার করে দিয়ে যারা যুক্ত হয়েছি, মানে আজকে একেবারে মৌলিক আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ। সবাই একটু লাইভটা শেয়ার করবো প্লিজ। সবাই একটু শেয়ার না করলে আসলে আমরা সবাইকে কানেক্ট করতে পারবো না। ক্লাসটা কিন্তু আমরা একেবারে কম্বাইন ক্লাস রাখছি। যারা এইচএসসি স্টুডেন্ট আছো তোমাদের পাশাপাশি যারা এডমিশন ক্যান্ডিডেট আছো তোমরা সবাই যেন ক্লাসটা করতে পারো আসলে। হ্যাঁ, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেই, আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করতে পারো। তারপরে অনেকেই দ্রুত যুক্ত হতে পারবে আমাদের সাথে। এবং এডমিশনের কে কে হচ্ছে একাডেমিক স্টুডেন্ট আছে একটু জানিও। একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিয়ে আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে, যাতে করে সবাই দ্রুত যুক্ত হতে পারে। আমরা আসলে বেসিক অংশগুলো যদি না যাই না চ্যাপ্টার পড়ি একসাথে, যেমন আমরা এমসিকিউ তে ধরা খাই, পাশাপাশি কিন্তু আমরা সিকিউ গুলো ভালো করে শেষ করতে পারি না। সুতরাং আজকে ক্লাসে ইনশাআল্লাহ একেবারে মৌলিক জিনিসগুলো শিখাবো, যেগুলো এডমিশনেও কাজে লাগবে, তোমার একাডেমিক এমসিকিউ তে কাজে লাগবে, এবং তুমি সিকিউ সলভ করতে গেলেও তুমি খুব সুন্দর করে আসলে ব্যাপারগুলো ক্যাপচার করতে পারবা, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করি, যারা অলরেডি যুক্ত হয়েছি সবাই লাইভটা শেয়ার করে দেই। আমরা এর মৌলিক অংশগুলো আমি এইচএসসি 26 স্যার মাজেদা একটু শেয়ার করতে হবে। আমাদের অ্যাকাউন্টিং আর গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও। তোমরা তোমাদের প্রোফাইল বা তোমরা যে গ্রুপগুলোতে যুক্ত আছো সেই গ্রুপগুলোতেও একটু যুক্ত করে মানে শেয়ার করতে পারো, তাতে করে হয়তো বা অনেক নতুন স্টুডেন্ট যুক্ত হতে পারবে ক্লাসটাতে। এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ মৌলিক জিনিসগুলো জানাবো তোমাদেরকে, যে জিনিসগুলো এমসিকিউর জন্য আসলে জানা জরুরি। এটা কি মান্থলি? ও মেইনলি এমসিকিউ ক্লাস না, এটা হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই কভার করবে। হ্যাঁ, মানে তুমি একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছ, হচ্ছে চ্যাপ্টারের মিনিমাম কনসেপ্টগুলো তো তোমার থাকা জরুরি, তাই না? তাহলে মিনিমাম কনসেপ্টগুলো তো তোমার থাকতে হবে, না হলে তো আসলে তুমি এই অংশগুলো ধরতে পারবে না বা বুঝবে না, ঠিক আছে? তো মূল অংশগুলো শিখাইতে গেলে আসলে এই এমসিকিউর অংশটা তোমার জানতে হবে। হ্যাঁ, তো এতে করে দেখা যাবে যে যারা এডমিশনের ক্যান্ডিডেট তাদের এডমিশনের অংশটা কভার হয়ে গেল, যারা একাডেমিক স্টুডেন্ট আছে তাদের একাডেমিক অংশটা শেষ হয়ে গেল, অর্থাৎ সবার সিমিলার জিনিস হয়ে গেল কাজ। আচ্ছা,
তো একটু শেয়ার করবো আমরা, এখনো তোমরা কেউই শেয়ার করো নাই, তোমরা শেয়ার না করলে আসলে তো আমরা আসলে বিপদে পড়ে যাই, একটু শেয়ার টেয়ার করবে। তো এখন দেখো যে চ্যাপ্টারটা আলোচনা করতেছি এটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ফোর্থ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা আসলে আমরা সংক্ষেপে যদি বলি, এই চ্যাপ্টারটাকে আমরা বলি শেয়ার ইস্যু। সংক্ষেপে এই চ্যাপ্টারটার নাম কি দিই আমরা? সংক্ষেপে এই চ্যাপ্টারটার কথা বলি বা এই চ্যাপ্টারটাকে আমরা মেনশন করি শেয়ার ইস্যু হিসাবে। কি হিসাবে? শেয়ার ইস্যু হিসাবে। ওকে, তো এই শেয়ার ইস্যু আমরা তো শেয়ার ইস্যুর মৌলিক জিনিসগুলো আজকে দেখবো ইনশাআল্লাহ। চলো, তো যে বিষয়টা বলতেছিলাম, তোমরা অবশ্য অলরেডি সবাই জানো যে এইখানে এই চ্যাপ্টারের মূল অংশটা কি আসলে। এই চ্যাপ্টারের মূল অংশ হচ্ছে এটাকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন বলা হইলো। এটা বেসিক্যালি হচ্ছে আমরা এটাকে সংক্ষেপে বলি শেয়ার ইস্যু। আমরা বলি কি? শেয়ার ইস্যু। আমরা সংক্ষেপে কি বলি? আমরা বলি শেয়ার ইস্যু। কি বলি? শেয়ার ইস্যু বলি। আমরা সংক্ষেপে বলি হচ্ছে শেয়ার ইস্যু। তো চ্যাপ্টারটা কয় নাম্বার? এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। কয় নাম্বার অধ্যায়? চতুর্থ অধ্যায়। তো এটার বেসিক জিনিসগুলো আমরা দেখবো। তোমরা জানো এই চ্যাপ্টারটা থেকে যারা শর্ট সিলেবাস অর্থাৎ যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছে তোমাদের জন্য কিন্তু এখান থেকে 2টা প্রশ্ন আসবে। আসসালামু আলাইকুম। যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছে তোমাদের সিকিউ কিন্তু এখান থেকে আসবে 2টা, এবং 26 ব্যাচ কিংবা অন্য সকল ব্যাচের জন্য কিন্তু এটা একবারে ম্যান্ডেটরি একটা চ্যাপ্টার। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। আর যারা এডমিশনের ক্যান্ডিডেট আছে আমাদের ফ্রি ক্লাসের আজকে হচ্ছে 15তম ক্লাস। কততম ক্লাস? 15 নাম্বার ক্লাস। ঠিক আছে, তো এই জন্য 25, 26 আর 27 সবার জন্য বলছি আমরা ক্লাসটা সবাই করতে পারবা, এই আর কি মূল বিষয়টা। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি, এবং আমি অনুরোধ করব সবাইকে ল্যাপটপ শেয়ার করার জন্য, কারণ এই সেকেন্ড পেপারের ক্লাস আমি ধারাবাহিকভাবে নিব যদি শুধু তোমরা অ্যাক্টিভ থাকো। আর এডমিশনের ক্লাস তো হয়ে যাচ্ছে, এডমিশনের ক্লাসগুলো ধৈর্য ধরে যদি তুমি সিরিয়াল বাই করো, আমি আশা করি এখানে তোমার ভালো একটা প্রস্তুতি হবে সেকেন্ড পেপারের উপর। তো এই যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, আমরা এইখানে যেহেতু কোম্পানি শব্দটা পাচ্ছি, তো কোম্পানি শব্দটার সাথে কোম্পানি আইন জড়িত, কোম্পানি ব্যবসার বৈশিষ্ট্য থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে তোমাদের আসবে। ইব্রাহিম ওয়ালাইকুম সালাম। এগুলো একটা শেয়ার করবো সবাই, যদি শেয়ার না করি তাহলে আসলে স্টুডেন্ট কিন্তু কানেক্টেড হবে না, কারণ তোমাদের মাধ্যমে কিন্তু নোটিফিকেশনগুলো ওরা পাবে। ঠিক আছে, আর ভিডিওটা একটু লাইক টাইক দিতে হবে, সবাই একটু হচ্ছে শেয়ার টেয়ার করবো। ঠিক আছে, আমরা চাই আমরা আবার হচ্ছে পয়েন্টে ফিরে আসি। ওকে, তো যেহেতু কোম্পানি আসবে, তো কোম্পানি সংক্রান্ত যে আলোচনা আছে এটা তোমরা ম্যানেজমেন্টে পড়ছো, আমি ওইটার আর বিস্তারিত আলোচনা করব না। কোম্পানি কি, কোম্পানি ব্যবসার বৈশিষ্ট্যগুলো কি কি, কোম্পানির ধরন প্রকার, এই জিনিসগুলোর দিকে আমি যাচ্ছি না। তো যৌথ মূলধনী কোম্পানি এই যে ডেফিনেশন, এটা তোমরা জানো যে 1994 সালের কোম্পানি আইনের অধীনে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয় এটাকে আমরা যে সাধারণত বলি আমরা কোম্পানির সংগঠন বলি। কি সংগঠন বলি? কোম্পানি সংগঠন বলে থাকি। তো এই দিকে যাচ্ছে না, এখানে বিস্তারিত আইন আছে, সেটার মধ্যে আইনগুলো থাকবে, এগুলো তোমরা দেখবা। তো আমাদের যে জিনিসটা জানা জরুরি বা জানতে হবে সেটা হচ্ছে কোম্পানির মূলধন। এই অংশটা থেকে আমাদের এমসিকিউ আসে, এবং আমরা যারা এইচএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এইচএসসি বলতে আমি বুঝাচ্ছি যারা হচ্ছে 25 আর 26 ব্যাচের স্টুডেন্ট, তো তোমাদের তো এখান থেকে সিকিউ আনসার করতে হবে, তাই না? 25 আর 26 ব্যাচের স্টুডেন্টদেরকে কিন্তু সিকিউ আনসার করতে হবে। তো সিকিউতে এই মূলধনের প্রকারভেদটা অনেক বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে কোম্পানির মূলধন। তো সাধারণত যৌথ মূলধনী কোম্পানি কিন্তু তাদের মূলধনের মানে তাদের বলা হয় যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রধান উৎস হচ্ছে শেয়ার মূলধন। কি মূলধন? শেয়ার মূলধন। আর এই শেয়ার মূলধন তারা কিভাবে সংগ্রহ করে? এই শেয়ার মূলধনটা হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে থাকে। এখন শেয়ার মূলধনের প্রকারভেদ থেকে অবশ্যই এমসিকিউ পরীক্ষার প্রশ্ন তুমি কমন পাবে, এবং এটা অবশ্যই সিকিউতে লাগবে, এবং যারা এডমিশনের ক্যান্ডিডেট আছো তাদের ব্যাপারটা খুব ভালো করে জানা জরুরি বা জানতে হবে। এখন আজকের ক্লাসে কিন্তু অন্যান্য দিনের তুলনায় রেসপন্স কিন্তু অনেক কম। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, এটা এডমিশনের ক্লাস, হ্যাঁ এটা এডমিশনেরও ক্লাস, এটা একাডেমিকেরও ক্লাস, এটা সবার জন্য, এডমিশন একাডেমিক সবার জন্য, এমসিকিউ ক্লাসটা সবার জন্য। এরপরে যে 2টা ক্লাস হবে, ওই 2টা ক্লাস হবে হচ্ছে তোমার ইসের জন্য, ওই 2টা ক্লাস হবে শুধু সিকিউ, আর আজকেরটা হচ্ছে এমসিকিউ স্টাইলের ক্লাস। তুমি বেসিক আইডিয়াটা পাবা চ্যাপ্টারের, সুতরাং এটা এডমিশনের ক্যান্ডিডেট যারা আছো তারাও করবা, এবং যারা একাডেমিক লেভেলের স্টুডেন্ট আছো তোমরাও করবা। তাহলে সবারই একেবারে এই চ্যাপ্টারের মূল থিমটা আসলে কভার হয়ে গেল। আমি অনুরোধ করবো সবাইকে জাস্ট যার যার জায়গা থেকে ল্যাপটপ কমপক্ষে একটা করে শেয়ার করার জন্য। তোমাদের শেয়ারগুলো আমাদেরকে বুস্ট আপ করে, আমাদের দেখো নোটিফিকেশন পৌঁছানো থেকে কিন্তু আমাদের পেজের একেবারে ক্লাস কিন্তু দেখো স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের কি অবস্থা। আচ্ছা যাই হোক, আশা করছি আমরা আবার আমাদের পয়েন্টে ফিরে আসবো ইনশাআল্লাহ। তো এখন
এই যে কোম্পানির মূলধনের প্রকারভেদ, তার মধ্যে প্রথম যে মূলধনটা আছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করে কি নিবন্ধিত মূলধন অথবা অনুমোদিত মূলধন অথবা নামিক মূলধন। নিবন্ধিত, অনুমোদিত অথবা নামিক, এটার ইংলিশ যদি দেখো বলেছে অথরাইজড। অথরাইজড মানে হচ্ছে অনুমোদিত, ঠিক আছে। আর হচ্ছে কি আরেকটা আছে হচ্ছে রেজিস্টার্ড। রেজিস্টার মানে হচ্ছে আমরা বলতে পারি নিবন্ধিত, তাই না? বা নমিনাল ক্যাপিটাল। নামিক মূলধন মানে কি বলা হচ্ছে নমিনাল। নামিনেট মানে কি নমিনাল। নামিক মানে হচ্ছে নমিনাল। নামিক মানে কি নমিনাল। এখন প্রশ্ন হলো এখানে একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছ, নিবন্ধন। হ্যাঁ, তো নিবন্ধন মানে একটা কোম্পানি যখন নিবন্ধিত হয় মানে হচ্ছে তার ওই বিএসসি থেকে বা মানে হচ্ছে যে অনুমোদিত সংস্থা, সে তার একটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার বাজারে বিক্রি করতে পারবে, এইটার একটা সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয় যে এই পরিমাণে শেয়ার তুমি সর্বোচ্চ বিক্রি করতে পারবা। আরো স্পষ্ট করে যদি বলি যে কোম্পানি গঠনের সময় যে স্মারকলিপি নিবন্ধকের নিকট থেকে দাখিল করতে হয়, সেই স্মারকলিপিতে এই মূলধনের পরিমাণ উল্লেখ করা থাকে। অর্থাৎ কোম্পানি যে পরিমাণ মূলধনে অনুমোদন লাভ করে তাকে অনুমোদিত বা নিবন্ধিত মূলধন বলে। আর তুমি যখন রেজিস্টার করবা, তোমার প্রতিষ্ঠান যখন নিবন্ধিত হবে, তখন তোমার কোম্পানির আকার আকৃতি সাইজ অনুযায়ী তোমাকে একটা ক্যাপিটালের পরিমাণ দিয়ে দেওয়া হবে যে তুমি শেয়ার বিক্রি করে এত টাকা সংগ্রহ করতে পারবা। তাহলে এটা কোন সময় তুমি অ্যাপ্রুভালটা পাচ্ছ? যখন তোমার প্রতিষ্ঠানটা নিবন্ধিত হচ্ছে, তখন তোমার নিবন্ধিত হচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্মারকলিপিতে এই জিনিসটা মেনশন করা থাকতে হবে। এবং তোমরা যারা সিকিউর অঙ্ক করছো অলরেডি, তোমরা দেখবা এটা কি করে থাকে, প্রত্যেকটা অঙ্কের একবার প্রথম লাইনে বলা থাকে এত টাকা মূল্যের এত হাজার শেয়ারে নিবন্ধিত বা অনুমোদিত। একবারে স্পষ্ট করে প্রথম লাইনটাই আমাদের এই শেয়ারের সংখ্যার কথাটা বলা থাকে। এটাকে বলছে অনুমোদিত বা নিবন্ধিত। মনে রাখতে হবে এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ টাকা। হ্যাঁ, সর্বোচ্চ, অর্থাৎ তুমি তোমার শেয়ারগুলো বিক্রি করে সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারবা, ওইটার নাম হচ্ছে নিবন্ধিত বা অনুমোদিত অথবা নামিক মূলধন। আমি কি বুঝাতে পারছি পয়েন্টটা? এটা একেবারে অঙ্কের প্রথম লাইনেই বলা থাকে। এই যে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে অঞ্জলি লিমিটেড 10 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়েছে প্রতিটি 100 টাকা মূল্যের 10,000 শেয়ার। এইটা কোম্পানি বলে দিচ্ছে যে ভাই তুমি কি করো, তোমার অনুমোদিত মূলধন হচ্ছে কি, এটা কোম্পানি থেকে বলে দেওয়া যে তোমার অনুমোদিত হচ্ছে 100 টাকা মূল্যের 10,000 শেয়ার। তাহলে শেয়ারগুলো বিক্রি করলে তুমি টাকা পাবে কত? 10 লক্ষ টাকা। তাহলে তুমি সর্বোচ্চ শেয়ার বিক্রি করে টাকা সংগ্রহ করতে পারবা এই 10 লক্ষ পর্যন্ত। কথা কি বুঝা গেছে? এটাকে বলা হচ্ছে অনুমোদিত মূলধন। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে অনুমোদিত মূলধন। ওকে, অনুমোদনের পরে এখন তোমাকে বলা হয়েছে তুমি সর্বোচ্চ 10,000 শেয়ার বিক্রি করতে পারবা। এখন কিছু শেয়ার বিক্রি না করলে কি টাকা আসবে? আসবে না। এখন তুমি কি করবা, এই 10,000 শেয়ার যে শেয়ার ছিল এর থেকে কিছু শেয়ার তুমি বাজারে বিক্রি করবা, বিক্রি করে টাকা সংগ্রহ করবা। এবং সব সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই যে শেয়ারগুলো আমি এখন বিক্রি করব বলে সিদ্ধান্ত নিলাম, এই শেয়ারগুলোর নাম হচ্ছে ইস্যুকৃত। এই ইস্যু শব্দটার সাথে একটা শব্দ জড়িত, সেটা হচ্ছে বিক্রয়। ইস্যু শব্দ কি জড়িত? বিক্রয়। তাহলে এখানে বলছে বিলিযোগ্য, অর্থাৎ যেগুলো আমি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি আমি বিক্রি করব, এইগুলা বিলিযোগ্য, আমি চাইলে এগুলা বিলি করতে পারবো। এগুলো হচ্ছে বন্টনযোগ্য। ইংলিশে বলা হয় ইস্যুড ক্যাপিটাল। কি ক্যাপিটাল বলা হয়? ইস্যুড ক্যাপিটাল। অর্থাৎ অনুমোদিত মূলধনের বা অনুমোদিত শেয়ারের যে অংশ বা যতগুলো শেয়ার আমি বিক্রি করতে চাই, ওইগুলাই হচ্ছে কি ইস্যুকৃত মূলধন। এবং এই স্টেজে এসে আমি যেহেতু শেয়ার বিক্রি করতে চাই, আমার একটা বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দিতে হবে। এই বিজ্ঞাপনটা দিতে হয় কিসের মাধ্যমে? বিবরণ পত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবরণ পত্রের মাধ্যমে। তাহলে বিবরণ পত্রে যে শেয়ার বিক্রির কথা বলা থাকে ওইটাই হচ্ছে তোমার ইস্যুকৃত শেয়ার। অর্থাৎ এই পরিমাণে শেয়ার তুমি বিক্রি করতে চাও। এবং একটা জিনিস তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে সাধারণত এই ইস্যুকৃত শেয়ারের পরিমাণটা অনুমোদিত শেয়ারের তুলনায় কি হয়? অনুমোদিত শেয়ারের তুলনায় কম হয়। এই পয়েন্টটা একটু খেয়াল রাখবা যে ইস্যুকৃত মূলধন বা ইস্যুকৃত শেয়ারের সংখ্যা সব সময় অনুমোদিত শেয়ারের সংখ্যার তুলনায় কি হবে? অনুমোদিত শেয়ারের সংখ্যার তুলনায় কম হবে। কেন কম হবে একটু পরে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে আমরা যখন আরো কয়েকটা ধাপ পড়ব, যে কেন কিছু শেয়ার সবটা শেয়ার বিক্রি করে না, অর্থাৎ তার এই 10,000 শেয়ার সে কেন বিক্রি করবে না, সে ধরো তার চেয়ে কিছু শেয়ার কম, বড় 8,000 বা 7,000 বা 6,000 এমন করে শেয়ার বিক্রি করার চেষ্টা করবে। আমরা এখানে একটা উদাহরণ দেখতে পারবো। আচ্ছা, একটা বিষয়, তুমি কম ইস্যু করতে পারবা বা সমান ইস্যু করতে পারবা, কিন্তু বেশি ইস্যু করতে পারবা। তোমার অনুমোদিত শেয়ারের সংখ্যা আছে 10,000, তুমি কি 11,000 বিক্রি করতে পারবা? তুমি কি 10,000 একটা শেয়ারও বিক্রি করতে পারবা না। সমান কিন্তু কম বিক্রি করতে পারবা। সো কোম্পানি পলিসিগত কারণেই কম বিক্রি করে, বেশি বিক্রি করে না বা সমানও করে না। আচ্ছা, তো এখানে আমরা অলরেডি বলে দিয়েছি যে আমরা এখানে এটা ডেফিনিশন তো আমরা পড়লামই। এখন এখানে যে বিষয়টা বলা হয়েছে, এই যে দেখো কোম্পানি কি করছে, 100 টাকা মূল্যের 8,000 শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সে চিন্তা করছে কি করবে, আমি এখন
8,000 শেয়ার বিক্রি করবো কত হাজার শেয়ারের মধ্যে? 10,000 শেয়ারের মধ্যে। তাহলে এই যে একটু কম বিক্রি করে, একটু কি করে কম বিক্রি করার সিদ্ধান্ত আলটিমেটলি ন্যায় প্রতিষ্ঠানগুলো। এটারও একটা কারণ আছে, এটারও কি আছে, এইটারও একটা কারণ আছে যে কেন আসলে কোম্পানিগুলো কম করে শেয়ার বিক্রি করে। ভবিষ্যতের কথা চিন্তা করে তারা কিছু শেয়ার হাতে রাখে, যে কোম্পানি যখন একেবারেই বিলুপ সাধনের পর্যায়ে চলে যাবে তখন এই শেয়ারগুলো বিক্রি করে আমি টাকা কালেক্ট করব। কোনগুলা? যেগুলো আসলে তুমি বিক্রি করবা না। যেমন কত হাজার শেয়ার এখানে ছিল তোমার 10,000 শেয়ার অনুমোদিত, তুমি বিক্রি করতে চাইছো 8,000 শেয়ার। তাহলে এই যে 2,000 শেয়ার, এই 2,000 শেয়ার তুমি জমা রেখে দিলা বা সংরক্ষিত রেখে দিলা। কখন তুমি এটাকে কালেক্ট করবা বা এটা বিক্রি করবা? যখন প্রতিষ্ঠান মানে বিলুপ সাধন হয়ে যাবে তখন। এই পারপাজে আসলে সবগুলো শেয়ার বিক্রি করে না। আচ্ছা, এখন আমি কি করলাম? আমি হচ্ছে মানুষের কাছে শেয়ার হচ্ছে বিক্রি করার জন্য বিবরণপত্র প্রকাশ করলাম, ঠিক আছে? এখন আমি ইস্যু করার জন্য আমি বিবরণপত্র প্রকাশ করলাম। এখন মানুষ আমার কাছে কি করবে? জনগণ এই শেয়ারগুলো কেনার জন্য আমার কাছে আবেদন করবে। জনগণ এগুলো কেনার জন্য কি করবে? আমার কাছে আবেদন করবে। আবেদন করবে। তাহলে এখানে বলা আছে, তাহলে খেয়াল করো তো সিকোয়েন্সটা যদি একটু খেয়াল রাখো, এটা খুবই জরুরি সিকোয়েন্সটা, যে অনুমোদনের পরে অনুমোদিত অনুমোদিত মূলধনের পরে কি আসতেছে? অনুমোদিত মূলধনের পরে আসতেছে ইস্যুকৃত। কি আসতেছে? ইস্যুকৃত। এবার ইস্যুকৃত থেকে আসবে হচ্ছে বিলিকৃত। বিলিকৃত, ঠিক আছে? কথা কি বুঝতেছো কিনা? তাহলে দেখো, অনুমোদন থেকে ইস্যু, ইস্যু থেকে বিলি। তার মানে এখানে ছিল 10,000 শেয়ার, এখানে হচ্ছে 8,000 শেয়ার। এখন এই 8,000 শেয়ার কেনার জন্য মানুষ আমার কাছে কি করবে? 8,000 শেয়ার কেনার জন্য মানুষ আমার কাছে আবেদন দিবে যে আমরা কি করতে চাই? এই শেয়ারগুলো আপনার থেকে কিনতে চাই। তাহলে এখানে খেয়াল করে যে বিষয়টা বলা হয়েছে, ইস্যুকৃত শেয়ার মূলধনের যে অংশ প্রয়োজন জনগণ নিকট থেকে আবেদন পাওয়া গিয়েছে এবং পরিচালনার সিদ্ধান্ত ক্রমে বন্টন করা হয়েছে তাকে আবন্টিত শেয়ার মূলধন বা বিলোকিত বলা হয়। তাহলে এই বিলোকিত মূলধন আরেকটা নাম হচ্ছে কি? আবন্টিত। আরেকটা নাম কি? আবন্টিত মূলধন। বিলোকিত মূলধন আরেকটা নাম কি? আবন্টিত মূলধন। তাহলে কি বোঝা গেল? আমি যে পরিমাণে শেয়ার ইস্যু করতে চাই, আমি ইস্যু করতে চাই কত হাজার? 8,000। এখন মানুষ এগুলা কেনার জন্য আবেদন করবে। তবে একটা জিনিস তোমার খেয়াল রাখা জরুরি, একটা জিনিস খেয়াল রাখা জরুরি। কি খেয়াল করো? তুমি বিক্রি করতে চাও 8,000, এই বিলিকৃত কিন্তু হইতে হবে কত হাজার? এই বিলিকৃত হইতে হবে 8,000। অর্থাৎ যা তুমি ইস্যু করতে চাও, যা তুমি কি করতে চাও, যা তুমি হচ্ছে কি করতে চাও, ইস্যু করতে চাও, বিলিও হইতে হবে সেম। অর্থাৎ এখানে তোমার ইস্যুকৃত শেয়ার যদি হয়েছে 8,000, তোমাকে বিলিও করতে হবে কত হাজার? 8,000। কিন্তু প্রশ্ন হলো স্যার, মানুষ যখন আবেদন করবে তো আবেদনের সংখ্যা না, বেশি পরিমাণের শেয়ার কিন্তু বিলি করা যাবে না। অর্থাৎ তোমার ইস্যুকৃত শেয়ারের থেকে যদি তুমি বেশি আবেদন পাও, তাহলে অতিরিক্ত যারা আবেদন করলো তাদের টাকাটা কিন্তু তোমাকে ফেরত দিয়ে দিতে হবে। আমি কি পয়েন্টটা বুঝাতে পারলাম? আমি তিনটা জিনিস আবার সংক্ষেপে একটু বলি। অনুমোদন মানে হচ্ছে সর্বোচ্চ শেয়ার সংখ্যা। তোমার যখন নিবন্ধন হয়েছো তোমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তুমি বাজারে এতগুলো শেয়ার বিক্রি করতে পারবা। ওই 10,000 শেয়ার থেকে তুমি ডিসিশন নিলা আমি 8,000 শেয়ার বিক্রি করব। 10,000 থেকে কত হাজার শেয়ার বিক্রি করবা? 8,000। এখন এইটাই হচ্ছে ইস্যুকৃত মূলধন, অর্থাৎ যে অনুমোদিত মূলধনের বা অনুমোদিত শেয়ারের যে অংশটা তুমি বিক্রি করতে চাও। এখন বিক্রি করতে চাওয়ার জন্য তুমি বিবরণপত্র প্রকাশ করলা। মানুষ কি করলো? তোমার এই শেয়ারগুলো কেনার জন্য তোমার কাছে আবেদন করলো। মানে আবেদন করলে তাদের মধ্যে তো শেয়ারটা বন্টন করে দিতে হবে। এখন প্রশ্ন হলো, তুমি বিক্রি করতে চাও 8,000, তোমার কাছে মানুষ আবেদন করলো 10,000, তাহলে তুমি শেয়ারটা কয় হাজার মানুষের মধ্যে বন্টন করে দিতে পারবা? তুমি বিক্রি করতে চাও 8,000, আবেদন করছে 10,000, তাহলে কয় হাজার জনের মধ্যে বিলি করতে পারবা? 8,000 জনের মধ্যে বিলি করতে পারবা। 8,000 একজনকে তুমি দিতে পারবে না, কারণ তুমি তো বলে দিছো বিক্রি করবো 8,000। তাহলে আবেদন যদি অতিরিক্ত মানুষ করে তাহলে তাদের শেয়ারের টাকাটা কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। এবং ইস্যুকৃত শেয়ারের পরিমাণ যা ছিল ওই পরিমাণ মানুষের মধ্যে টাকা মানে শেয়ারগুলো বন্টন করে দিতে হবে। বন্টন বা বিলি করে দিতে হবে। এটাকে আমরা বলতেছি বিলোকিত মূলধন। এটাকে আমরা কি বলতেছি? বিলিখিত মূলধন। এই জন্য এখানে একটা পয়েন্ট আছে যে তবে ইস্যুকৃত শেয়ারের অতিরিক্ত শেয়ার বিলি করা যাবে না। দ্যাট মিন্স আমি যা ইস্যু করছি ততটুকু শেয়ারে আমাকে কি করতে হবে? বিলি করতে হবে। এখন প্রশ্ন করতে পারো, স্যার যদি কম হয়, আমি 8,000 বিলি ইস্যু করবো, আবেদন পাশে 7,000, সেক্ষেত্রে 7,000 বিক্রি করতে হবে। তবে এখানে আবার একটা কনসেপ্ট আছে যে অবলেখকের একটা কনসেপ্ট আসে যে অবলেখকের সাথে এই মর্মে কন্ট্যাক্ট হয় যে আপনি তো 8,000 শেয়ার বিক্রি করে দিবেন, এখন 7,000 শেয়ারের মানুষ আবেদন করছে, তাহলে 7,000 শেয়ার বিক্রি করব আর ওই অবলেখক 1,000 শেয়ার কিনে নেবে। এটা হচ্ছে সিকিউর সেন্স। এটা সিকিউর সেন্স। কথা বুঝতে পারছো? দ্যাট মিন্স ঘুরে ফিরে কনসেপ্ট কিন্তু একটাই যে ইস্যুকৃত শেয়ারের তুলনায় বেশি শেয়ার বিক্রি করার কোনো সুযোগ নাই। ওকে, শেষ। এবার আমি ইস্যু করে দিলাম, ইস্যুকৃত শেয়ারটা বিলি করে দিলাম, ইস্যু শেয়ারটা কি করে দিলাম? বিলি করে দিলাম। আচ্ছা, বিলি করে দেওয়ার পর কাহিনী কি করতেছে খেয়াল করো। হ্যাঁ,
এবার বিলি করে দেওয়ার পর আমরা এখানে এবার হচ্ছে তলব। তলব মানে কি দেখো, কল্ড, চাওয়া, সহজ কথা, চাওয়া, হ্যাঁ, টাকা চাওয়া। এবার বলা হচ্ছে যে বিলিখিত শেয়ার মূলধনের যে অংশ পরিশোধের জন্য জনগণকে বলা হবে তাকে বলা হচ্ছে তলবকৃত মূলধন। ধরো আমি বলছি একটা শেয়ারের দাম 10 টাকা, তোমাকে বললাম যে এখন আমাকে 5 টাকা দাও, এখন আমাকে কয় টাকা দাও, 5 টাকা দাও। এই যে তোমার কাছে শেয়ারের টাকা চাইলাম আবেদনের সময়, তো তুমি একটা টাকা দিছো, ধরো 10 টাকার শেয়ারের মূল্যে আবেদনে তুমি 2 টাকা দিছো। এবার তোমার কাছে কি করলাম, পরে আবার 5 টাকা চাইলাম। এই যে চাইলাম তোমার কাছে, এই চাওয়াটাই হচ্ছে কি তলব, বলতেছে বিলিখিত শেয়ার মূলধন। তাহলে খেয়াল করো, এই যে সিকোয়েন্সটা খেয়াল করতে হবে। তাহলে অনুমোদন ছিল, ইস্যুকৃত, বিলিখিত, এবার আসতেছে কি তলবকৃত, এবার আসতেছে কি তলবকৃত, কি আসতেছে তলবকৃত। তাহলে বিলিখিত মূলধনের যে অংশ কি করা হয়, তলব করা হয়, বা যে পরিমাণ টাকা চাওয়া হয়, এটাই হচ্ছে কি তলবকৃত মূলধন, এটাই কি তলবকৃত মূলধন। সিম্পল, এই যে বলা হয়েছে। তবে শেয়ারের মূল্য বিভিন্ন ধাপে ধাপে আদায় করা হয় অ্যাজ ইউজুয়াল। প্রথমে ধরো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এইভাবে আদায় করা হয়। সো চাওয়া হইলো আর কি, এটা যেটুকু চাওয়া হয়েছে ওটাই তলবকৃত মূলধন বলা হয়। এখন তলব করার পরে কি হইলো, তলব করার পরে কি কাহিনী করতে পারে বলো। এখন তলব করলাম, সাপোজ ধরো তলব করলাম হচ্ছে 5 টাকা, হ্যাঁ। তো এই তলব থেকে কিছু কিছু মানুষ তোমার আবার টাকা পরিশোধ করতে পারবে না, অর্থাৎ যে পরিমাণে টাকা আমি চাইছি এই টাকাটা দিতে পারবে না। তো না দিলে কি হয়ে যাবে, আমার না দিলে এটা আবার অনাদায়ী হবে। একটু পরেই জানাতে যাচ্ছি। আমি যে টাকাটা চাইলাম এটা হচ্ছে তলব, আর যেটা চাইলাম না সেটা হচ্ছে কি অতলব, অতলবী মূলধন, তাই না? এটাই আমরা এখানে এখানে একটু দেখবো। এই যে খেয়াল করো, অতলবকৃত মূলধন, কি লেখা আছে, মূলধন হবে, হ্যাঁ মূলধন। অতলবকৃত মূলধন অর্থাৎ যেটা তুমি চাইছো, যে টাকাটা তুমি চাইছো যে এই টাকাটা আমাকে দাও, সেটাই হচ্ছে কি তলবকৃত। আর যেটা তুমি চাইলা না, যে টাকাটা তুমি চাইলা না, এটা হচ্ছে কি অতলবকৃত মূলধন। এই টাকাটা কি অতলবকৃত মূলধন, এটা হচ্ছে কি অতলবকৃত মূলধন। যেমন ধরো 10 টাকা শেয়ারের মূল্য, তার মধ্যে আবেদন পাইছো 2 টাকা, তুমি চাইছো হচ্ছে 60 টাকা, তাহলে 2 আর 7 মিলে কত 9 টাকা। 1 টাকা কিন্তু তুমি চাও নাই, এই যে টাকাটা চাইলা না, এটা বলছে যে এখন দাও আমাকে, এই যে চাইলাম না, এই না চাওয়া টাকাটার নাম হচ্ছে কি অতলবকৃত মূলধন বা আনকল্ড ক্যাপিটাল, অর্থাৎ যে টাকাটা চাওয়া হয় নাই। ঠিক আছে? এখন তাহলে কিছু মানুষ তো তোমাকে টাকা দিয়ে দিবে, ফাইনালি টাকা তো তোমাকে কিছু মানুষ পরিশোধ করবে। যে টাকাটা এক্স্যাক্টলি তুমি শেষ পর্যন্ত গিয়ে পাইবা সেটাকে বলা হচ্ছে আদায়কৃত মূলধন। এটা বলছে পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ তুমি চাইতে পারো কিন্তু সবাই তো তোমাকে টাকা পরিশোধ করবে না। তুমি ধরো চাইছো কিন্তু সবাই তো তোমাকে টাকা দিবে না। আবার হচ্ছে সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে পারবে না। বেসিক জিনিসটা হচ্ছে যে টাকাটা সর্বশেষ ফাইনালি তুমি আদায় করলা, সেটাই হচ্ছে কি আদায়কৃত মূলধন, যে টাকাটা তুমি পাইলা। অর্থাৎ প্রতিটি শেয়ারের মূল্য বিভিন্ন কিস্তিতে আদায় করা হয়। ওই যে বললাম আবেদনের সময়, তারপর প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, চূড়ান্ত তলব, এইভাবে আদায় করবা। হচ্ছে এরূপ ভিন্ন ভিন্ন কিস্তিতে শেয়ার হোল্ডারদের নিকট থেকে প্রাপ্ত মোট অর্থ হলো আদায়কৃত মূলধন। এবং চূড়ান্ত যে টাকাটা, বেসিক জিনিসটা হচ্ছে চূড়ান্ত টাকা যেটা তুমি আদায় করছো সেটাই হচ্ছে কি আদায়কৃত মূলধন। তাহলে একটা জিনিস কি তুমি খেয়াল করছো, অনুমোদিত মূলধন কোনটা? অনুমোদিত মূলধন হচ্ছে সর্বোচ্চ পরিমাণ মূলধন, যে শেয়ারগুলো বিক্রি করে এত টাকা আমি সংগ্রহ করতে পারবো। আর আদায়কৃত মূলধন মানে হচ্ছে যে টাকাটা বেসিক্যালি আমি আদায় করতে পারছি, অনেক চড়াই উতরাই শেষে যে টাকাটা আমি আদায় করছি বিভিন্ন কিস্তিতে মিলাই জিলাইয়া, এইটা আর কি। যেমন টাকা বললাম 10 টাকার মধ্যে আমি চাইলাম হচ্ছে আবেদনও দিলা 2 টাকা, তারপরে তলব করলাম 60 টাকা, আর 1 টাকা হচ্ছে অতলব, অতলব হচ্ছে 1 টাকা। তাহলে আমি বেসিক্যালি পাইছি কয় টাকা? 9 টাকা। এই 9 টাকা যেহেতু পাইয়া গেছি, এটাই হচ্ছে আমার আদায়কৃত মূলধন। অর্থাৎ বিভিন্ন কিস্তিতে আমি যে টাকাটা বেসিক জিনিস হচ্ছে আদায় করতে পারছি, ওটাকে আমরা বলতেছি আদায়কৃত মূলধন। এখন আরেকটা জিনিস বাকি ছিল, আরেকটা জিনিস বাকি আছে কি, আমরা বলছি যে সংরক্ষিত বলতে একটা শব্দ আছে, কি আছে সংরক্ষিত। এইটা তোমাকে বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। রিজার্ভ ক্যাপিটাল, তোমার অনুমোদিত শেয়ারের সংখ্যা কত ছিল তোমার কি মনে আছে? 10,000 শেয়ার ছিল। কত হাজার শেয়ার? 10,000। তার মধ্যে থেকে তুমি ইস্যু করছিলে কত? ইস্যু করছিলে হচ্ছে 8,000। তাহলে তুমি বিক্রি করো না কত হাজার শেয়ার? 2,000। এই 2,000 শেয়ারটাকে বলা হচ্ছে সংরক্ষিত শেয়ার। কি শেয়ার বলো তো? সংরক্ষিত শেয়ার। এবং এই শেয়ারের পরিমাণটা, অর্থাৎ এই শেয়ারের টাকাটাকে বলা হচ্ছে সংরক্ষিত মূলধন। তাহলে কি আমরা বলতে পারি না অবিকৃত শেয়ার? কি শেয়ার? অবিকৃত শেয়ার। অর্থাৎ আমার অনুমোদিত মূলধনের বা অনুমোদিত শেয়ারের যে অংশটা, অর্থাৎ যে সংখ্যাটা আমি বিক্রি করি নাই। আমি কেন বিক্রি করি নাই? আমি ভবিষ্যতের কথা চিন্তা করে বিক্রি করি নাই, যে কখন এটা বিক্রি করব বা কখন এই টাকাটা আমি হচ্ছে আদায় করব, যখন কোম্পানি কি হবে বিলুপ সাধন।
ঠিক আছে, বলা হচ্ছে কোম্পানি অনেক সময় এরূপ সিদ্ধান্ত গ্রহণ করে যে শেয়ারের অতলবকৃত অংশ অর্থাৎ যে এটা অতলব মানে এটা তো বিক্রি করি নাই, অথবা অতলবকৃত অংশ ওই যে ধরো 10 টাকার মধ্যে 1 টাকা তোমার কাছ থেকে কি করি নাই, চাই নাই, ওই ওই 1 টাকাটাও আমি তখনই চাইবো যখন কোম্পানি আসলে বিলুপ্ত সাধনের দিকে চলে যাবে, তখন এই টাকাটা তোমার কাছ থেকে আমি চাইবো। তো নিকট থেকে আদায় করা হবে না, কখন আদায় করা হবে না, ওই যতক্ষণ না পর্যন্ত কোম্পানি বিলুপ্ত সাধনের দিকে যাবে। বিলুপ্ত সাধনের সময় হয়ে গেলে যদি খারাপ সময় পরিস্থিতি আসে তখন আমরা এই টাকাটা আদায় করব। এই মানে অনাদায়কৃত অংশই হবে কোম্পানির সংরক্ষিত মূলধন। শেয়ার হোল্ডারদের এই দায়কে সংরক্ষিত দায় বা রিজার্ভ ক্যাপিটাল হিসেবে গণ্য করা হয়। তাহলে আমরা মূলধনের প্রকারভেদ মূলত 7 ধরনের মূলধন আমরা এখানে পাইলাম। কয় ধরনের মূলধন পাইলাম? 7 ধরনের। আমি যদি সবগুলোকে আবার একটু সামারি করি, খেয়াল করো। প্রথমে আমরা বললাম হচ্ছে এটা বুঝতে হবে, হ্যাঁ, প্রথমে আমরা হচ্ছে অনুমোদিত অর্থাৎ সর্বোচ্চ শেয়ারের সংখ্যা। কোনটা? সর্বোচ্চ শেয়ারের সংখ্যা, যতগুলো শেয়ার আমি বিক্রি করতে পারবো। এবং আমি যখন নিবন্ধিত হয়েছি, আমি যখন নিবন্ধন নিছি, তখন আমাকে এই শেয়ারের সংখ্যাটা কি করে দেওয়া হয়েছিল? নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এই অনুমোদিত শেয়ারের সংখ্যা থেকে, এই অনুমোদিত শেয়ারের সংখ্যা থেকে যে অংশটা আমি কি করতে চাই? বিক্রি করতে চাই। যে অংশটা আমি বিক্রি করতে চাই, এই বিক্রিকৃত অংশটার নাম হচ্ছে ইস্যুকৃত মূলধন। এই বিক্রিকৃত অংশটার নাম হচ্ছে কি? ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধনের যে অংশটা আমি হচ্ছে কি করি? বিলি করি অথবা বন্টন করি, এটাকে বলা হচ্ছে বিলিকৃত মূলধন। এটাকে বলা হচ্ছে কি? বিলিকৃত মূলধন। আচ্ছা, বিলিকৃত মূলধনের যতটুকু টাকা আমি তলব করি, আমি চাই, তলব মানে চাওয়া, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে তলবকৃত মূলধন। আচ্ছা, আবার এর কিছু অংশ চাওয়া হয় না, ওই অংশটা হচ্ছে অতলবকৃত মূলধন। অতলবকৃত মূলধন। আচ্ছা, তারপরে হচ্ছে এই তলব করার পরে চূড়ান্তভাবে যে টাকাটা আমি পাই, ওটাকে বলা হচ্ছে আদায়কৃত মূলধন। এটা হচ্ছে কি? আদায়কৃত মূলধন। চূড়ান্তভাবে যে টাকাটা পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে আদায়কৃত মূলধন। আর রিজার্ভ ক্যাপিটাল কি? রিজার্ভ ক্যাপিটাল হচ্ছে এই তলব, ওই যে আমার বিলিখিত মূলধনের যে অংশটা আমি আসলে তলবই করি না, তুমি অতলবকৃত মূলধন বলতে পারো। অথবা আমরা ওই যে অনুমোদন ছিল আমার 10,000 শেয়ার, আমি বিক্রি করছি হচ্ছে 8,000 শেয়ার, ওই যে 2,000 শেয়ার ছিল, এই 2,000 শেয়ার কোম্পানির বিলুপ্ত সাধন ছাড়া যখন বিক্রি করা হবে না, এই মর্মে সিদ্ধান্ত না হয়, ওই অংশটাই হচ্ছে সংরক্ষিত মূলধন অর্থাৎ রিজার্ভ ক্যাপিটাল। ওইটা হচ্ছে সংরক্ষিত মূলধন অর্থাৎ রিজার্ভ ক্যাপিটাল। তাহলে দেখো, একটা ছোট্ট জিনিস অনেক সময় নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, কারণ পুরোটা চ্যাপ্টার এইটার উপর ডিপেন্ড করতেছে। তো যারা শুরু থেকে ক্লাস করতেছো, তারা আমাকে একটু কমেন্টে এইটা জানাও যে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু বিষয় ক্লিয়ার হইতে পারছো কিনা, এতটুকু বিষয় ক্লিয়ার হইতে পারছো কিনা, মূলধনের প্রকারভেদগুলো ক্লিয়ার হয়েছে কিনা, একটু সবাই সবাই একটু কমেন্টে জানাই মূলধনের অংশটা ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছি? সবাই একটু রেসপন্স করি। শুরুর দিকে তো মোটামুটি অনেকে যুক্ত হয়েছিল, পরে আবার পরিমাণ কমে গেল কেন, কি সমস্যা? একটু যারা এখনও স্টিল লাইভটা শেয়ার করি নাই, আমি অনুরোধ করবো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিয়েন। আপনাদের মাধ্যমে কিন্তু আমরা আসলে সবার কাছে পৌঁছাই। তো যারা শুরুতে ছিল এখন আবার কমে গেছে পরিমাণটা। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দিব। আমাদের কমার্স গ্রুপ, আমাদের যে কমার্স গ্রুপটা আছে না, এই গ্রুপটাতেও কিন্তু চাইলে আপনারা শেয়ার করতে পারেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, সমস্যা নাই। আপনাদের শেয়ারের মাধ্যমে এখানেও তো অনেক অ্যাক্টিভ স্টুডেন্টরা আছে, ওরা অ্যাটলিস্ট নোটিফিকেশনটা পাইলো। আর যদি আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন, আপনি যদি অ্যাক্টিভলি ক্লাস না করেন, তাহলে তো পরিশ্রম করে ক্লাস নেওয়ার মানে হয় না। আসলে অনেক সময় এবং অনেক মানে হচ্ছে কি লাগে, অনেক পরিশ্রম করতে হয় এই ক্লাসগুলো নেওয়ার জন্য। আপনারা অ্যাক্টিভ না থাকলে এটার তো প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে এখানে আপনাকে একটা জিনিস একটু জানতে হবে, শেয়ারের প্রকারভেদটা একটু আপনাদেরকে জানা জরুরি। হ্যাঁ, তো শেয়ারের প্রকারভেদ কি জানার জন্য, শেয়ার মানে কি আসলে, শেয়ার মানে কি বলা হচ্ছে, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রতিটা সমান অংশ, একটা জিনিস খেয়াল রাখবেন, মূলধনের সমান
অংশ, মূলধনের সমান অংশ, অর্থাৎ শেয়ারের ভ্যালুগুলো সমান হয়। শেয়ারের ভ্যালুগুলো কি হয়? শেয়ারের ভ্যালুগুলো সবসময় সমান হয়। তাহলে এই যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই যে ক্ষুদ্র সমান অংশে বিভক্ত থাকে, ক্ষুদ্র ও সমান অংশ, অর্থাৎ প্রতিটা অংশ কি হবে? সমান হইতে হবে। প্রত্যেকটা শেয়ারের ভ্যালু কি হয়? প্রত্যেকটা শেয়ারের ভ্যালু সমান হয়। আর আমাদের দেশে একটা শেয়ারের সর্বনিম্ন ভ্যালু হইতে পারে কত জানেন তো? সর্বনিম্ন 10 টাকা। কয় টাকা বলেন তো? সর্বনিম্ন 10 টাকা হইতে পারে। আর এই শেয়ারগুলো বিক্রি করে কোম্পানি যে টাকাটা সংগ্রহ করে এটাকে বলা হচ্ছে শেয়ার মূলধন। আর যারা শেয়ার কিনবে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। তারা এই শেয়ারের বিপরীতে কোম্পানি থেকে লভ্যাংশ পাবে। কিভাবে বলেন তো? কোম্পানি থেকে তারা লভ্যাংশ পেয়ে থাকে। তারা কোম্পানি থেকে কি পেয়ে থাকে? লভ্যাংশ পেয়ে থাকে। এখানে শেয়ারের একটা প্রকারভেদ দেওয়া আছে, আমি নিশ্চিত এবং আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখান থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। এখান থেকে আপনি প্রশ্ন কমন পাবেনই, কোনো সন্দেহ নাই। তাহলে এখানে দেখেন তো, প্রথম আছে সাধারণ শেয়ার, হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এই দুইটা শেয়ারের পার্থক্য আপনাকে পড়াই লাগবে, মাস্ট, একেবারে ফরজ। এই দুইটা শেয়ারের পার্থক্য কি? এই দুইটা শেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ কি? লভ্যাংশ পায় কি হারে জানেন তো? নির্দিষ্ট হারে। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ পায় কি? নির্দিষ্ট হারে। আর এরা পায় কি? অনির্দিষ্ট হারে। অর্থাৎ এদের লভ্যাংশ পরিমাণটা কি থাকে না? নির্দিষ্ট করা থাকে না। কি করা থাকে না? নির্দিষ্ট করা থাকে না। দুই নম্বর কি আছে দেখেন। দুই নম্বর হচ্ছে এদের ভোটাধিকার আছে। কি আছে? ভোটাধিকার আছে। ভোটাধিকার আছে। এদের ভোটাধিকার নেই। এদের ভোটাধিকার নেই। এরা কি করতে পারে? পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। পরিচালনায় অংশগ্রহণ করে, হ্যাঁ। আর এটা হচ্ছে কি করে না? অংশগ্রহণ করতে পারে না। পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এদেরকে লভ্যাংশ দিতে হয়। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা, এদেরকে লভ্যাংশ দিতে হয় সবার পূর্বে, অর্থাৎ পাওনাদারের পরপরই তাদেরকে টাকা দিতে হয়। আর এই সাধারণ শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায় আসলে বেসিক্যালি সবার পরে। ঠিক আছে? সবার পরে। এই চারটা পার্থক্য অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। এবং অগ্রাধিকার শেয়ার বলা হয় হাইব্রিড শেয়ার বলা হয়। কি শেয়ার বলা হয়? হাইব্রিড শেয়ার বলা হয়। এটা বলা সংকর জাতীয় শেয়ার, যেহেতু লভ্যাংশ পরিমাণ স্থির থাকে, মানে ফিক্স থাকে। কোম্পানি লসে থাকলেও তোমাকে লভ্যাংশ দিতে হবে। কত বছর পর্যন্ত লভ্যাংশটা জমা রাখা যাবে? 6 বছর। একটা শেয়ারের প্রকারভেদ আছে, যে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ তোমার প্রতিষ্ঠান কি হইলো না, এবার লসের মধ্যে দিয়ে গেল, তাহলে তার যে পরিমাণ লভ্যাংশ পাওয়ার কথা এটা কি থাকবে? জমা থাকবে। পরের বার যখন তুমি লাভ করবা তখন আগের বছরের টাকা সহ তাকে লভ্যাংশ পরিশোধ করতে হবে। এভাবে সর্বোচ্চ 6 বছরের কি করা যাবে? লভ্যাংশ বকেয়া রাখা যাবে। ঠিক আছে? আচ্ছা, আবার লভ্যাংশের অগ্রাধিকার শেয়ারের প্রকারভেদ আছে, এটা তোমরা দেখে নিবা। এবার হচ্ছে বিলম্বিত শেয়ার। এই বিলম্বিত শেয়ারকে বলা হয় প্রবর্তকদের শেয়ার। কাকে বলা হয়? প্রবর্তকদের শেয়ার বলা হয়। কাদের শেয়ার বলা হয়? প্রবর্তকদের শেয়ার। এখন প্রশ্ন হলো প্রবর্তক আবার কারা? প্রবর্তক হচ্ছে যারা কোম্পানির উদ্যোক্তা, যারা কোম্পানির কি? উদ্যোক্তা। কোম্পানির উদ্যোক্তা যারা, তাদেরকে প্রবর্তক বলা হয়। আর তাদের শেয়ারটাকে বলা হয় বিলম্বিত শেয়ার। হ্যাঁ, তাকে বলা হয় কি? বিলম্বিত শেয়ার, ডেফার্ড শেয়ার বলা হয়। ইংলিশে বলা হয় কি? ডেফার্ড শেয়ার। অর্থাৎ এই শেয়ারের আবার কি বৈশিষ্ট্য কি? এই শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে তারা লভ্যাংশ কিংবা মূলধন ফেরত পাবে সবার পরে। তারা লভ্যাংশ কিংবা মূলধন ফেরত পাবে কি? তারা লভ্যাংশ কিংবা মূলধন ফেরত পাবে সবার পরে। তোমরা কি শেয়ারটা করবে না? এরকম করে এত কম স্টুডেন্ট থাকলে তো আসলে ক্লাস মানে স্পিড পাওয়া যায় না। ঠিক আছে? সবাই মিলে একটু সহযোগিতা করুন ইনশাআল্লাহ। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার আমি তোমাকে এমন ভাবে পড়াই দেব, এডমিশনের পরও তোমার কভার হয়ে যাবে। এবং যারা এডমিশনের আছে তাদের এডমিশন শেষই হবে ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। শুধু তোমাদের একটু কন্ট্রিবিউশন প্রয়োজন, তোমাদের একটু অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। আমরা যে টাইমটা দেই সেই টাইমটাতে তোমার একটু, আমি অলরেডি তোমাদেরকে রুটিন দিয়ে দিচ্ছি, সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। এবং এটা আমাদের পেড কোর্সের ক্লাস হিসেবে গণ্য হবে। ঠিক আছে? সবগুলো ক্লাস কিন্তু আমরা ফ্রিতে নেই না। আচ্ছা, তারপরে হচ্ছে অন্যান্য শেয়ারের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে। তো আমরা সাধারণ শেয়ার বললাম, অগ্রাধিকার শেয়ার বললাম, বিলম্বিত দাবিযুক্ত শেয়ার বললাম। এবং প্রত্যেকটা কথা কিন্তু নোট করতে হবে, এবং আমি চাই এই নোটটা একজন শেয়ার করে আজকে। আচ্ছা, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারের প্রকারভেদগুলো আছে, এগুলো তোমরা পড়বে, এগুলো আর আমি ওখানে যাচ্ছি না। এখন আমি যে জিনিসটা তোমাকে পড়াইতে চাই সেটা হচ্ছে এই শেয়ারটা তোমাকে পড়াইতে চাই। এবং নিশ্চিত থাকবে এখান থেকে একটা প্রশ্ন কমন আসবেই। বোনাস শেয়ার, এটাকে বলা হয় কি শেয়ার? বোনাস শেয়ার। বোনাস শেয়ার একটা নাম হচ্ছে স্টক ডিভিডেন্ড, আর একটা নাম কি? স্টক ডিভিডেন্ড। এটা বলা হয় স্টক ডিভিডেন্ড। ঠিক আছে? ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ। ডিভিডেন্ড মানে কি? লভ্যাংশ। লভ্যাংশ দুই ভাবে দেওয়া যায়। লভ্যাংশ কয় ভাবে দেওয়া যায়? লভ্যাংশ আসলে দুই ভাবে দেওয়া যায়। লভ্যাংশ নগদও দিতে পারো, লভ্যাংশ তাহলে তুমি শেয়ারের মাধ্যমে দিতে পারো। অর্থাৎ যারা তোমার থেকে শেয়ার কিনছে তারা কি পাবে বলো তো? যারা শেয়ার কিনছে তারা তোমার থেকে কি পায়?
তারা তো মুনাফার অংশ পাবে, এবং শেয়ার মালিকদের মধ্যে মুনাফার যে অংশ বন্টন করা হয় এটার নাম হচ্ছে লভ্যাংশ। ইংলিশে বলা হয় ডিভিডেন্ড। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ডিভিডেন্ড। ইংলিশে বলা হয় কি? ইংলিশে বলা হয় ডিভিডেন্ড। এখন এই লভ্যাংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে দুই ভাগে ভাগ করা যায়। তুমি নগদে দিতে পারো, অর্থাৎ তারা যে পরিমাণ অংশ পাবে মুনাফার ওটা নগদে দিয়ে দিলা। আবার তুমি চিন্তা করলে নগদে দিলে তো সেই টাকাটা দিয়ে চলে যাবে, অন্য কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করবে। তার চেয়ে ভালো হয় আমি কি করি, তাদেরকে এই টাকার সমম পরিমাণ শেয়ার দিয়ে দিই, তাহলে টাকাটা আমার কাছে থেকে গেল, তাই না? তাহলে শেয়ার, এই যে লভ্যাংশ যখন শেয়ার ইস্যু করা হয়, লভ্যাংশ যখন কি করা হয়, শেয়ার ইস্যু করা হয় বা শেয়ারের মাধ্যমে প্রদান করা হয়, তখন এটা হয়ে যায় বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড। এটা কি হয়ে যায়? বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড। এই শেয়ারটা কিন্তু বিনামূল্যে প্রদান করা হয়। কি মূল্যে প্রদান করা হয়? বিনামূল্যে। বেসিক্যালি বিনামূল্যে না, কিন্তু তুমি যদি দেখো এমনিতে চোখের দেখায় বিনামূল্যে। এই শেয়ারের জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না, তোমার টাকা অলরেডি আমার কাছে আছে। ওই যে তুমি কি করছো, লভ্যাংশ পাইতে, ওই টাকাটা আমার কাছে আমি রেখে দিচ্ছি, এটার বিনিময়ে তোমাকে আমি শেয়ার দিয়ে দিচ্ছি। তাহলে বিনামূল্যে যে শেয়ার ইস্যু করা হয় এটাকে বলা হয় বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড। এই শেয়ারের ফলে কিন্তু মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বোনাস শেয়ার ইস্যু করলে, লভ্যাংশের ফলে, যেমন বোনাস শেয়ার ইস্যু করলে যাবে কি তোমার হচ্ছে লভ্যাংশ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এটা যাবে কি লভ্যাংশ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। কারণ যেহেতু শেয়ার ইস্যু করতেছে তাহলে শেয়ার মূলধন ক্রেডিট হবে। তাহলে লভ্যাংশ তোমার ব্যয়, এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস, ওদিক দিয়ে শেয়ার মূলধন ক্রেডিটের ফলে আবার তোমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি। অর্থাৎ মালিকানা সত্ত্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলা আছে দেখো, লভ্যাংশ হিসেবে নগদ অর্থ না দিয়ে নতুন শেয়ার দেয় উক্ত শেয়ারকে বোনাস শেয়ার বলা হয়। অর্থাৎ লভ্যাংশ হিসেবে নগদে টাকা দিলাম না, আমি তাদেরকে কি দিয়ে দিলাম, তাদেরকে আমি হচ্ছে কি দিয়ে দিলাম, তাদেরকে আমি মানে হচ্ছে শেয়ার দিয়ে দিলাম, এইটাই আর কি। এটাকে বোনাস শেয়ার বলা হচ্ছে। আচ্ছা, বোনাস শেয়ার ইস্যু করার আবার কিছু মেজর কারণ আছে। লভ্যাংশ প্রদান করার জন্য নগদ অর্থের অপর্যাপ্ত থাকলে, আমার কাছে যদি ক্যাশ টাকা না থাকে না, তারপর হচ্ছে ব্যবসা সম্প্রসারণ, চিন্তা করে আমার টাকা দরকার, দায় পরিশোধ অগ্রাধিকার, এই সকল কারণে কোম্পানির প্রকৃত মুনাফা যোগ্যতা প্রদর্শনের জন্য, এই বিভিন্ন কারণে, এগুলো আসলে আমাদের জানা জরুরি কিছু না। হ্যাঁ, এরপরে এখানে আমাকে আরো কয়েকটা জিনিস জানতে হবে। এটা হচ্ছে এই যে অধিকার শেয়ার, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রাইট শেয়ার বলা হয়, অধিকার শেয়ার বা রাইট শেয়ার বলা হয়। এই শেয়ারটা কি? এই শেয়ারটা হচ্ছে, ধরো তুমি যখন বাজারে শেয়ার বিক্রি করতে যাচ্ছ, অর্থাৎ ধরো অলরেডি শেয়ার বিক্রি করছো, তোমরা যারা ক্লাস করতেছো সবার কাছে আমার শেয়ার বিক্রি করা আছে, এখন আমি আবার নতুন করে শেয়ার বিক্রি করতে চাই। এখন নতুন করে যখন আমি শেয়ার বিক্রি করতে যাচ্ছি, তখন আমি কি করলাম, একটা অংশ আমি তোমাদের মাধ্যমে তোমাদের কাছে আগে বিক্রি করব। যেমন ধরো তোমার একটা জমি বিক্রি করবা, তো জমি বিক্রি করার সময় তুমি সবার আগে কাকে জানাইবা? তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই ব্রাদার, চাচা, এরাদেরকে জানাইবা যে আমি বিক্রি করতে চাই, তোমরা রাখবা কিনা। না রাখলে আমি অন্য জায়গায় গিয়ে বিক্রি করবো। এমন তাদের না জানায় যদি যা বিক্রি করো, তখন তারা বলবে এটা তো আমার জানা অধিকার ছিল। ঠিক আছে না? এটা হচ্ছে অধিকার। কোম্পানি যখন নতুন করে শেয়ার বিক্রি করে, তার একটা অংশ কাদের মাধ্যমে, কাদের কাছে বিক্রি করা হয়? যারা আগের শেয়ার হোল্ডার। আগের বলতে কি পুরাতন না, পুরাতন শেয়ার হোল্ডার তো নাও থাকতে পারে, সে অন্য কোথাও চলে যেতে পারে বিক্রি করে দিয়ে। এই জন্য বলতে হবে বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে। কাদের মধ্যে বলো তো? তাহলে অধিকার শেয়ার কাদের মধ্যে বন্টন করা হয়? বিদ্যমান যারা আছে তাদের মধ্যে। এবং এই শেয়ারটা কিন্তু বিনামূল্যে না, তুমি টাকা দিয়েই কিনবা। তুমি কি করবা? তুমি টাকা দিয়েই কিনবা, তুমি কিন্তু ফ্রিতে শেয়ারটা পাইবা না, তুমি টাকা দিয়েই তোমাকে কি করতে হবে? কিনতে হবে। আর বোনাস শেয়ারটা ছিল সম্পূর্ণ ফ্রি। এখানে তুমি একটা অগ্রাধিকার পাচ্ছ, তুমি আগে থেকে যেহেতু শেয়ারটা কিনে রাখছো। তাহলে বিদ্যমান বা বর্তমান শেয়ার হোল্ডার বলতে পারো, বিদ্যমান বা বর্তমান যারা শেয়ার হোল্ডার তাদের মধ্যে বন্টন করা হয়। এটা অনেক বেশি আসে পরীক্ষায়, অনেক বেশি আসে। বলা হচ্ছে কি, কোম্পানি বিজ্ঞাপনের মাধ্যমে যদি সাধারণ জনগণের নিকট বিক্রি না করে বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার ক্রয়ের অগ্রাধিকার দেয়, তাকে অগ্রাধিকার শেয়ার বলা হয়। যে শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে প্রথমে বর্তমান শেয়ার হোল্ডারদেরকে ক্রয় করার অধিকার দেওয়া হয়, এবং বর্তমান কোন শেয়ার হোল্ডার ক্রয় না করলে তা নতুন ভাবে বিনিয়োগকারীর নিকট বিক্রি করা হয়। এটা একেবারে সহজ জিনিস। আগে তোমারে বলবো, ভাই তুমি রাখবা, তুমি যেহেতু আমার আগে থেকে আমার শেয়ার কিনছো, এখন তুমি রাখো। তুমি যদি না রাখো, তাহলে আমি অন্যজনের কাছে গিয়ে বিক্রি করব। এটা হচ্ছে মানে একটা ক্রয়ের একটা অধিকার দেওয়া, যে তুমি আগে কিনো, তারপরে আমরা অন্য জায়গায় গিয়ে শেয়ারটা বিক্রি করব। এটা হচ্ছে অধিকার। এই দুইটা শেয়ার থেকে একটা প্রশ্ন কমন রাখা, এটা অধিকার শেয়ার আর এটা হচ্ছে বোনাস শেয়ার। ওকে, আচ্ছা। এবার আসে হচ্ছে, এইটা খুব বেশি ভাইটাল কিছু না, তারপর জেনে রাখা ভালো। নো পার ভ্যালু শেয়ার। কি শেয়ার? নো পার ভ্যালু শেয়ার। অর্থাৎ যে প্রত্যেকটা শেয়ারের তো একটা নির্ধারিত দাম থাকে, কিন্তু এই শেয়ারের কোনো নির্ধারিত দাম থাকে না। এই শেয়ারে কি থাকে না? কোনো নির্ধারিত দাম থাকে না। বছর শেষে দায় দেনা পরিশোধ করার পর এই শেয়ারের দাম নির্ধারণ করা হয়। বছর শেষে দায় দেনা পরিশোধ করার পর এই শেয়ারের দাম নির্ধারণ করা হয়। কথা কি বোঝা গেছে? তাহলে যে শেয়ারের মূল্য আগে থেকেই কি করা থাকে না, নির্ধারণ করা থাকে না,
এবং বছর শেষে দায় দেনা পরিশোধ করার পর এই শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়। এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিক মূল্যের শেয়ার। এই ধরনের শেয়ার অধিহার বা অবহার থাকে না, অর্থাৎ এটা অধিহার কিংবা অবহারে বলা যাবে না। এটা জাস্ট আমি নির্ধারণই করব যখন আমার দায় দেনা পরিশোধ করা শেষ হবে তখন। তাহলে যে শেয়ারের মূল্য থাকে না, সোজা হিসাব, যে শেয়ারের লিখিত মূল্য থাকে না, ফেস ভ্যালু থাকে না, ওইটাই হচ্ছে অনাকাঙ্ক্ষিক মূল্যের শেয়ার। এটা বছর শেষে দায় দেনা পরিশোধ করার পর এটাকে কি করা হয়, নির্ধারণ করা হয়। তাহলে এই হচ্ছে শেয়ারের প্রকারভেদ। আমি বিশ্বাস করি এখান থেকে অবশ্যই প্রশ্ন তুমি কমন পাইবা। তাহলে আমি যে শেয়ারগুলো তোমাকে প্রকারভেদগুলো পড়াইলাম, এই জিনিসগুলো তুমি বুঝতে পারছো না, আমাকে একটু এক বাক্যে কমেন্টে একটু জানাইতে হবে। শেয়ারের প্রকারভেদগুলো যেগুলো আমি অলরেডি আলোচনা করলাম, এগুলো তোমরা বুঝতে পারছো কি না? এবার আমরা শেয়ার বিক্রয়ের প্রকার উপায় দেখবো। আমরা শেয়ারের প্রকারভেদ দেখলাম, এবার আমরা উপায় দেখবো। সবাই এই পর্যন্ত কি ক্লিয়ার? যারা ক্লাসে শুরু থেকে আসো, শেয়ারের প্রকারভেদগুলো বুঝছো কিনা? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, তারপর হচ্ছে বোনাস শেয়ার, তারপর রাইট শেয়ার, তারপর আমরা বললাম হচ্ছে নো পার ভ্যালু শেয়ার। এগুলো সবগুলোর বুঝতে পারছো কিনা? পঙ্খানুপঙ্খানুভাবে বুঝতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস থেকেই আমাদের প্রশ্ন আসে। একটু রেসপন্স করি সবাই, হ্যাঁ একটু রেসপন্স করবে ইনশাআল্লাহ। এবং আমি চেষ্টা করতেছি যাই পড়াচ্ছি তোমরা যেন বুঝো। একটু ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো করো ইনশাআল্লাহ, এভাবে বেসিক দিয়ে আসলে তোমার একাডেমিক লেভেলে বা এডমিশনের জিনিসগুলো এইভাবে ধারাবাহিকভাবে সবগুলো চ্যাপ্টার পর ক্লাস খুব কম জায়গায় হয়। দেখো এখন আমরা শেয়ার বিক্রি করতে পারি তিন ভাবে। কয়ভাবে শেয়ার বিক্রি করতে পারি? তিন ভাবে শেয়ার বিক্রি করতে পারি। ভালো করে খেয়াল করো, আমরা তিন ভাবে শেয়ার বিক্রি করতে পারি। কয়ভাবে? তিন ভাবে শেয়ার বিক্রি করতে পারি। দেখো খেয়াল করো, আমরা শেয়ার বিক্রি করতে পারি হচ্ছে সমহারে, আমরা শেয়ার বিক্রি করতে পারি হচ্ছে অধিহারে, আমরা শেয়ার বিক্রি করতে পারি হচ্ছে অবহারে। হ্যাঁ, তো সম আর অধিহার কি? আমরা জানি প্রত্যেকটা শেয়ারের একটা ফেস ভ্যালু থাকে। কি থাকে? প্রত্যেকটা শেয়ারের একটা ফেস ভ্যালু থাকে। প্রত্যেকটা শেয়ারের একটা কি থাকে? প্রত্যেকটা শেয়ারের একটা ফেস ভ্যালু থাকে। প্রত্যেকটা শেয়ারের একটা কি থাকে? প্রত্যেকটা শেয়ারের একটা ফেস ভ্যালু থাকে। ফেস ভ্যালু, ধরো একটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। তাহলে ওই শেয়ারটা যদি তুমি 100 টাকায় বিক্রি করো তাহলে এটা হচ্ছে সমহার, অর্থাৎ যে দাম ছিল শুধু সেই দামে যদি বেচে দাও তাহলে হচ্ছে সমহার। অধিহার আরেকটা নাম হচ্ছে, অধিহারটার নাম হচ্ছে প্রিমিয়াম। অধিহারটার নাম কি? প্রিমিয়াম। প্রিমিয়াম মানে কি? বলে না প্রিমিয়াম কোয়ালিটি, তার মানে কোয়ালিটি একটু বেশি ভালো বোঝায়, তাই না? তার মানে যখন ফেসগুলো থেকে একটু বেশি দামে বিক্রি করা হবে, কি দামে? বেশি। ফেসগুলো থেকে কি হবে? বেশি। তখন এটা হয়ে যাবে হচ্ছে অধিহার। যেমন ধরো 110 টাকা বিক্রি করলাম সাপোজ, এটা হচ্ছে কি? অধিহার। অবহারের একটা নাম হচ্ছে বাট্টা। অবহারটার নাম কি? বাট্টা। বাট্টা মানে কি? কম। বাট্টা মানে কি? কম। তাহলে সেই কমটা কত? ধরো হচ্ছে 90 টাকা সেল করলা, এটা হচ্ছে কম। এখন একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সমহার, অধিহার কিংবা অবহার নিয়ে এই তিনটার মধ্যে একটার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, যে অবহারের ক্ষেত্রে সর্বোচ্চ হার হইতে পারবে, অবহারের সর্বোচ্চ হার হইতে পারবে 10%। অবহারের সর্বোচ্চ হার হইতে পারবে কয় পার্সেন্ট? অবহারের সর্বোচ্চ হার হইতে পারবে 10%। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কোনো নির্ধারণ করা নাই। অধিহারের ক্ষেত্রে নির্ধারণ করা নাই, অবহারের ক্ষেত্রে নির্ধারণ করা নাই। এই তিনটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। অনাকাঙ্ক্ষিক মানে নো পার ভ্যালু শেয়ার, অর্থাৎ যে শেয়ারের মূল্য আগে থেকে নির্ধারণ করা থাকে না। প্রত্যেকটা শেয়ারের তো একটা নির্ধারিত ভ্যালু থাকে, কিন্তু এই শেয়ারটা কি থাকে না? ভ্যালুটা আগে থেকেই কনফার্ম করা থাকে না যে শেয়ারের দাম এত টাকা। বছর শেষে তোমার দায় দেনা পরিশোধ করা শেষে যখন হিসাব কিতাব ক্লোজ হয়ে যাবে তখন এই শেয়ারের দামটা নির্ধারণ করা হবে, এবং এটা অধিহার বা অবহারে বিক্রি করা যায় না। কথা কি বুঝতে পারছো কিনা? সমহার, অধিহার, অবহারের তিনটা কনসেপ্ট কি ক্লিয়ার? ওকে, তো এখানে আবার একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এই শেয়ার অধিহারটা হচ্ছে তুমি তো অতিরিক্ত নিলা, তাই না? এইটাকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। কি বলা হয়? মূলধন জাতীয়
মূলধন জাতীয় প্রাপ্তি অথবা লাভ বলা হয়, এবং এটাকে কোথায় প্রদর্শন করা হয়? দায় পাশে প্রদর্শন করা হয়, যেহেতু অতিরিক্ত টাকা তুমি নিয়ে নিছো। আর এই অবহার বা বাট্টাটাকে কম নেওয়া হয়েছে, তাই না? এটাকে বলা হয় অলিক সম্পদ। কি সম্পদ বলা হয়? অলিক অথবা কাল্পনিক অথবা ভুয়া সম্পদ বলা হয়। অলিক, কাল্পনিক অথবা ভুয়া সম্পদ বলা হয়। তাহলে সম্পদ তো তুমি সম্পদ পাশে দেখাবা, তাই না? এই দুটা কথা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি এই জায়গায় যা যা লিখলাম প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে মূলধন জাতীয় লাভ বা প্রাপ্তি, তাই এটা দায় পাশে দেখানো হয়। আর এটা হচ্ছে আমার অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ, তাহলে এটাকে আমি হচ্ছে সম্পদ পাশে প্রদর্শন করব। শেয়ার অবহারের ক্ষেত্রে সর্বোচ্চ হার হইতে পারবে 10%। শেয়ার অবহারের ক্ষেত্রে সর্বোচ্চ হার হইতে পারবে কয় পার্সেন্ট? শেয়ার অবহারের ক্ষেত্রে সর্বোচ্চ হার হইতে পারবে 10%। 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 ওকে, তাহলে এই অংশটাও ক্লিয়ার আশা করছি। তাহলে এখানে বিভিন্ন শর্ত তথ্য আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। আর ঋণপত্র হচ্ছে কোম্পানি যখন কি করে, তোমার হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে তারা যখন পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে পারে না, তখন তারা ঋণপত্র বিক্রির মাধ্যমে কি করে দীর্ঘমেয়াদী অর্থায়নের মানে হচ্ছে যোগান দিয়ে থাকে। ঋণপত্র একটা মেজর ইস্যু না এখানে, এটা পড়লেই হইল। আচ্ছা, এখানে আবার একটা টার্ম একটু তোমাকে জানতে হবে, এটা হচ্ছে এই অবলেখক। অবলেখক বা আন্ডার রাইটার। অবলেখক বা কি? আন্ডার রাইটার। অবলেখক কি? আন্ডার রাইটার। অর্থাৎ যাদের মাধ্যমে তুমি শেয়ারটা বিক্রি করবে। এখন তুমি শেয়ার বিক্রি করবা, তুমি তো কাউকে চিনো না, কাদের কাছে শেয়ার বিক্রি করবা? তোমরা ম্যানেজমেন্টে নিশ্চয় পড়ছো, প্রাথমিক শেয়ার বাজার, মাধ্যমিক শেয়ার বাজার আছে, তাই না? আইপিও তে শেয়ার বিক্রি করা যায়, তারপর হচ্ছে প্রাইমারি মার্কেটে শেয়ার বিক্রি করা যায়। তো এইগুলা ওখানেই জানো, এখানে আর বিস্তারিত করাচ্ছি না। তো কি করতে, এই আন্ডার রাইটার হচ্ছে যারা কি করে অবলেখক, আন্ডার রাইটার হবে আর কি, তারা হচ্ছে কমিশনের বিনিময়ে তোমার শেয়ারগুলো বিক্রি করতে সহায়তা করবে, ঠিক আছে? একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা কমিশনের বিনিময়ে তোমার শেয়ারটা বিক্রি করতে সহায়তা করে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আমরা দুইটা গুরুত্বপূর্ণ টার্ম তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই। হ্যাঁ, এই যে এই জায়গায় একটু দেখো, একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে সংরক্ষিত মূলধন, এটাকে ইংলিশে বলা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। আবার নিচে আরেকটা আছে দেখো, মূলধন সঞ্চিতি, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। এটাকে বলতে আছে কি? ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে? ক্যাপিটাল রিজার্ভ, এটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল, এটাকে বলছে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? খুবই গুরুত্বপূর্ণ। সংরক্ষিত মূলধন আর হচ্ছে মূলধন সঞ্চিতি, দুইটার মধ্যে পার্থক্য কি? সংরক্ষিত মূলধন ইতিমধ্যে তোমাদেরকে জন্য আলোচনা করা হয়েছে যে কোম্পানি তার মানে মূলধনের যে অংশ কোম্পানির অবসান বা বিলুপ সাধন ব্যতীত তলব করবে না, ঠিক আছে? কোম্পানি তার মূলধনের যে অংশ বা শেয়ার মূলধনের যে অংশ কোম্পানির বিলুপ সাধন ব্যতীত তলব করবে না বা চাবে না, সেই অংশটাই হচ্ছে কি আমরা বলতেছি যে সংরক্ষিত মূলধন। তাহলে এটা তো হয়ে গেল। তাহলে মূলধন সঞ্চিতি কোনটা? মূলধন সঞ্চিতি হচ্ছে কোম্পানি তার নেট লাভের পুরোটাই, এই যে দেখো, মুনাফা হিসাবে বন্টন করেন। অর্থাৎ সে যে পরিমাণে টাকা আর্ন করে, নেট লাভ হিসাবে যে টাকাটা থাকে বেসিক্যালি, এই পুরো টাকাটা সে কি করে না, মুনাফা হিসাবে শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে দেয় না। নেট লাভের একটা অংশ তহবিল গঠনের জন্য সঞ্চিতি করে রাখে। অর্থাৎ নেট লাভের একটা অংশ দ্বারা তারা একটা ফান্ড তৈরি করে, একটা রিজার্ভ তৈরি করে, যেটা হচ্ছে মূলধন সঞ্চিতি। তাহলে এই মূলধন সঞ্চিতি তৈরির উদ্দেশ্য কি? এটার জন্য একটা উদ্দেশ্য আছে। সংগ্রহিত মূলধন বা রিজার্ভ ক্যাপিটাল প্রস্তুতের একটা উদ্দেশ্য আছে যে আমি আমার মূলধনের এই অংশটা তখনই তলব করব যখন আমার কোম্পানির বিলুপ সাধন হবে। আর এই মূলধন সঞ্চিতির পার্টটা কি? মূলধন সঞ্চিতিতে বলা হয়েছে আমি এই মূলধন সঞ্চিতিটা আমি তখনই ব্যবহার করব যখন কোম্পানির বিভিন্ন ক্রাইসিস দেখা দিবে, বিভিন্ন ইমার্জেন্সিতে আমি এটা ইউজ করব, বা ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি, ব্যবসা ধরো হচ্ছে মুদ্রাস্ফীতি দেখা দিল তখন আমি এটা ইউজ করতে পারি। অর্থাৎ বিভিন্ন ক্রাইসিস ফেস করার জন্য নেট লাভের বা মুনাফার যে অংশ দ্বারা যে সঞ্চিতি প্রস্তুত করা হয় সেটার নামই হচ্ছে কি মূলধন সঞ্চিতি। তাহলে মূলধন সঞ্চিতি কোথা থেকে প্রস্তুত করা হয়? মূলধন সঞ্চিতি হচ্ছে মুনাফার অংশ দিয়ে প্রস্তুত করা হয়। কথা কি বুঝতে পারছো কিনা? আর সংগ্রহিত মূলধন হচ্ছে কি অতলবী মূলধন, অর্থাৎ মূলধনের যে অংশ তলব করা হয় না। কখন তলব করা হবে বলে? যখন আসলে কোম্পানি বিলুপ সাধন ঘটবে তখন এই টাকাটার প্রয়োজন হবে, তখন কি করা হবে? তখন আসলে এই টাকাটা চাওয়া হবে। তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল, একটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। এই দুইটার পার্থক্য কি বুঝতে পারছো তোমরা?
এই দুইটার পার্থক্য ক্লিয়ার হয়েছে? খুবই বেসিক জিনিস, খুবই বেসিক জিনিস। ক্লিয়ার হয়েছে সবাই? একটা হচ্ছে বিলোপ সাধনের সময় চাওয়া হবে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কখন চাওয়া হবে, আরেকটা হচ্ছে কোম্পানির বিভিন্ন ক্রাইসিসে এটা ব্যবহার করার জন্য মুনাফা থেকে মানে হচ্ছে কি করা হয়, এটা তৈরি করা হয়ে থাকে, নিট মুনাফার একটা অংশ দ্বারা এটা প্রস্তুত করা হয়ে থাকে। ক্লিয়ার সবাই? এটা রেসপন্স করি। এবং কিছু শর্ট কোশ্চেন এখানে আছে, এগুলা পড়লে 100% মানে হচ্ছে প্রশ্ন তোমাদের কমন পড়বে। যেমন এখানে কিছু প্রশ্ন যদি তোমরা দেখতে চাও, এই যে অনুহার, তোমরা কি জানো অনুহার কি একটু আগে হচ্ছে অনুহারের একটা নাম হচ্ছে অবহার, অনুহারের একটা নাম কি অবহার, শেয়ার অবহার বলি না, শেয়ার অবহারের একটা নাম হচ্ছে শেয়ার অনুহার, একটা নাম কি শেয়ার অনুহার। কোম্পানি যখন তার শেয়ারের পূর্ণ মূল্য পরিশোধ করে তখন শেয়ারকে বলা হয় স্টক। শেয়ারের পূর্ণ মূল্য আদায় হলে তাকে কি বলা হয়, শেয়ারের পূর্ণ মূল্য পরিশোধিত হলে তাকে বলা হয় স্টক বলা হয়। এবং বোনাস শেয়ারের বিলি করা হয় নগদ লভ্যাংশের বিপরীতে। একটু বলছে কিনা, লভ্যাংশ নগদে না দিলে শেয়ারে দিলে আমরা বোনাস শেয়ারটা মানে হচ্ছে ইস্যু করে থাকি। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বিও, এইটার পুনরূপটা পরীক্ষা আসে। বিও অ্যাকাউন্ট মানে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। হ্যাঁ, শেয়ার ক্রয় বিক্রি করার জন্য এই অ্যাকাউন্টটা থাকা জরুরি বা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বিএসএসসি এর পূর্ণরূপটা জানতে হবে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এখানে आंसरটা মনে রাখবা, সিকিউরিটিজ প্লুরাল ফর্মে হবে এবং কমিশন বানানটা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। কি বানানটা মনে রাখবা? কমিশন বানানটা গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবে। আরেকটা শেয়ার করে দিতে ভুলে গেছি, এটা একটু বলি, সেটা হচ্ছে ট্রেজারি স্টক। নাম শুনছো কিনা তোমরা সবাই? ট্রেজারি স্টক, কি নাম বলো? ট্রেজারি স্টক, এটার নাম কি? ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক কি জানো? ধরো আমি তোমার কাছে শেয়ার বিক্রি করছি, এখন আমি যদি এই বিক্রি করা শেয়ারটা, যে শেয়ারটা তোমার কাছে বিক্রি করছি, এই শেয়ারটাই যদি পুনরায় আমি আবার তোমার কাছ থেকে কিনে নিই, যে শেয়ারটা তোমার কাছে বিক্রি করলাম এই শেয়ারটা যদি পুনরায় তোমার কাছ থেকে আমি কিনে নিই, তখন এটা হয়ে যাবে ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক হচ্ছে একটা বিপরীত মালিকানা সত্ত্ব বলা হয়। কি বলা হয়? বিপরীত মালিকানা সত্ত্ব বলা হয়, বিপরীত মালিকানা সত্ত্ব। অর্থাৎ এরপরে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। ট্রেজারি স্টক থাকলে আমার মানে হচ্ছে শেয়ারের যে আমি যতগুলো শেয়ার ইস্যু করছি ওখান থেকে মাইনাস করে দিতে হয়। তাহলে কি করলে হয়? নিজে কি করলে পুনরায় ক্রয় করলে, নিজে শেয়ার নিজে পুনরায় ক্রয় করলে তাকে ট্রেজারি স্টক বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব, যার ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ কি পায়? যার ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। সীমা কোনটা আরেকবার জানতে যাচ্ছ সেটা একটু বলবা। এইটা দেখো, ট্রেজারি স্টকের ব্যাপারটা দেখো। আর ক্লাস তো রেকর্ড থাকবে, টেনশনের কোনো কারণ নাই, যখন তখন দেখে নিতে পারবা। ক্লাস তো রেকর্ড থাকবে আমাদের, যখন তখন তোমরা দেখতে পারবা। আমি একটু শেষ করতে চাই, অনেক সময় হয়ে গেছে, তো আমরা একটু ম্যাথমেটিক্যাল কিছু পার্ট আছে সেগুলো একটু দেখতে চাই। হ্যাঁ, এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি। আচ্ছা, তারপরে আসলে হচ্ছে আর এখানে যে বিষয়গুলো আছে এগুলো তোমরা দেখলেই পারবা। গাণিতিক সমস্যাগুলো একটু দেখবো। ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় এখান থেকে প্রশ্ন আসছে, এই জিনিসগুলো একটু আমাদের জানা জরুরি। এমসিকিউ প্লাস সিকিউ তে আমাদের অবশ্যই আসবে, এবং যারা একাডেমিক স্টুডেন্ট আছে এখান থেকে প্রশ্ন তুমি কম পাবে, একবার নিশ্চিত থাকো, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস তুমি সবসময় খেয়াল রাখবা যে তুমি শেয়ার কয়ভাবে বিক্রি করতে পারো। অলরেডি তোমাকে বলছি তুমি সমহারে, অধিহারে কিংবা অবহারেও শেয়ার বিক্রি করতে পারো, তাই কি না? তো এখানে আমরা এই টাইপের কিছু কনসেপ্টই দেখার চেষ্টা করব, আশা করি তোমার ব্যাপারগুলো খুব ভালো লাগবে। তো এখন আমরা এক নাম্বার সমস্যাটা যদি একটু দেখি, কি বলা আছে একটু খেয়াল করো। বলছে পরিশোধিত মূলধনের পরিমাণ কত। মনে রাখবা, এই পরিশোধিত মূলধন মানে হচ্ছে আদায়কৃত মূলধন। কি মূলধন? আদায়কৃত মূলধন। কি মূলধন? আদায়কৃত মূলধন। অর্থাৎ যে টাকাটা আমি আসলে আদায় করতে পারছি। তোমার কাছে 100 টাকা পাও না, তোমার কাছে চাইলাম এই তুই আমার 100 টাকা দে, দিলে 90 টাকা, তাহলে তোমার কাছ থেকে আদায় করতে পারছে 90 টাকা, বাকি 10 টাকা কিন্তু আদায়কৃত বা পরিশোধিত মূলধনের মধ্যে আসবে না। কি বলছে খেয়াল করো, বলছে ইস্যুকৃত মূলধন হচ্ছে 50 লক্ষ টাকা।
তলবকৃত মূলধন হচ্ছে 45,000 টাকা। অর্থাৎ তোমার কাছে আমি চাই হচ্ছে কত, তোমার কাছে চাইছি হচ্ছে 50 লক্ষ, তোমার কাছে আমি পাই 50 লক্ষ টাকা, তোমার কাছে চাইছি হচ্ছে কত 45 লক্ষ টাকা, বাকি 5 লক্ষ টাকা তোমার কাছে পরে যাব। অগ্রিম তলব করে ফেলছে, আগেই চাই নিয়েছিলাম 3 লক্ষ টাকা, মানে হচ্ছে পরিশোধিত মূলধন কত খেয়াল করতে হবে। তোমার কাছে তলব করছিলাম কত 45 লক্ষ টাকা, তার মধ্যে বকেয়া তলব কত 5 লক্ষ টাকা, মানে তোমার কাছে চাইলাম আমি হচ্ছে 45 লক্ষ টাকা, তার মধ্যে 5 লক্ষ টাকা বকেয়া। তাহলে তুমি আমি দিছো কত লক্ষ টাকা বলো? তোমার কাছে চাইলাম 45 লক্ষ, তোমার কাছে পাই আমি 50, চাইলাম 45, 5 লক্ষ আছে বকেয়া, তাহলে দিছো কত 40 লক্ষ। সিম্পল ব্যাপার না? এই যে পরিশোধিত মূলধন মানে যা চাইছিলা তার থেকে যেটা বকেয়া সেটা বাদ দিলেই হয়ে গেল, শেষ। তাহলে आंसर কত 40 লক্ষ টাকা। সিম্পল। পরিশোধিত বা আদায়কৃত মানে হচ্ছে যে পরিমাণ টাকাটা আমি চাইছি সেটাই হবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করলে এটা তো টাকার অঙ্কে ছিল, এবারটা দেখলে আরো ক্লিয়ার হবে। খেয়াল করো, বলছে অনুমোদিত মূলধন ছিল 100 টাকা মূল্যের 50,000 শেয়ার, অর্থাৎ সর্বোচ্চ 50,000 শেয়ার তুমি বিক্রি করতে পারবা, প্রত্যেকটা শেয়ার দাম হচ্ছে 100 টাকা। এগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন, এখন ঢাকা ইউনিভার্সিটি সহ একাডেমিক পরীক্ষার বোর্ডে কিন্তু প্রশ্নগুলো আসবে। আচ্ছা, প্রথম বছর কোম্পানি 10,000 শেয়ার মোট 13 লক্ষ টাকায় বিক্রি করে, 15,000 শেয়ার 14,25,000 টাকায় বিক্রি করে। তোমাকে একটু বুঝতে হবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট দেওয়া আছে। শেয়ার বিলি ব্যবহার সকল টাকা আদায় হচ্ছে, অর্থাৎ শেয়ার বিক্রি করতে গিয়ে সব টাকা আদায় করছে। এখন তোমাকে একটু খেয়াল করতে হবে, প্রত্যেকটা শেয়ারের দাম ছিল কত টাকা করে 100 টাকা করে, প্রত্যেকটা শেয়ারের দাম ছিল কত টাকা করে 100 টাকা করে। আর এই জিনিসটা তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে, যখন তুমি পরিশোধিত অথবা আদায়কৃত মূলধন বের করবা, পরিশোধিত বা আদায়কৃত মূলধনটা বের করবা, সব সময় তোমাকে ফেস ভ্যালু দ্বারা গুণ করতে হবে। যত শেয়ার বিক্রি করবা তাকে ফেস ভ্যালু দ্বারা গুণ করবে। আমি আবারো বলতেছি, যখন তুমি পরিশোধিত বা আদায়কৃত মূলধন বের করবা তখন সবসময় তুমি কি দ্বারা গুণ করবা? তোমার ফেস ভ্যালু, শেয়ারের যে ফেস ভ্যালুটা ছিল সে ফেস ভ্যালুটা দ্বারা গুণ করবা। তুমি অধিহারে বিক্রি করলা না অবহারে বিক্রি করলা এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা কি? যে ব্যাপারটা হচ্ছে আমি কত শেয়ার বিক্রি করলাম আর কত টাকা মূল্যে আমার অনুমোদিত ছিল শেষ দামটা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে খেয়াল করো তো, তোমাকে বলছে পরিশোধিত মূলধন কত হবে। তাহলে তুমি প্রথমে টোটাল বিক্রি করছো কত হাজার শেয়ার 10,000 শেয়ার, কত হাজার শেয়ার বিক্রি করছো? প্রথমে বিক্রি করছো 10,000 শেয়ার, এরপরে আবার বিক্রি করছো 15,000 শেয়ার। তাহলে টোটাল বিক্রি করলা কত 10,000 প্লাস 15,000, তাহলে টোটাল বিক্রি করলা হচ্ছে তুমি 25,000 শেয়ার। কত হাজার শেয়ার 25,000। এখন বলছে পরিশোধিত মূলধন, তাহলে পরিশোধিত বা আদায়কৃত মূলধন বের করার আরেকটা টেকনিক কি, যে আমার যে ফেস ভ্যালু ছিল সেই ফেস ভ্যালুটা দ্বারা গুণ করে দিবা, শেষ। তাহলে ফেস ভ্যালু 100 গুণ করে দিলে आंसर কত, 2 শূন্য বাড়বে, आंसर হয়ে যাবে 25 লাখ। সব সময় এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার যদি পরিশোধিত বা আদায়কৃত মূলধন আমি বের করতে চাই, সব সময় যত শেয়ার আমি বিক্রি করছি ওই শেয়ারটাকে ফেস ভ্যালু দ্বারা গুণ করতে হবে। কোন ভ্যালু দ্বারা? ফেস ভ্যালু দ্বারা। দেখো 25 লাখ টাকা উত্তর। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা আসা প্রশ্ন। সবাইকে ক্লিয়ার কিনা এটা বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার? এখন দেখো 10,000 শেয়ার আমি 13 লক্ষ টাকা বিক্রি করলাম, এটা কিন্তু নেই নাই, কারণ এখানে বোঝা যাচ্ছে এখানে অধিহান্য অভার। তোমাকে আমি আরেকটা কনসেপ্ট শিখাবো এখন এখান থেকে। আবার 15,000 শেয়ার আমি 14,25,000 টাকা বিক্রি করছি, আমি কিন্তু এগুলা নেই নেই। আমি কি করছি, আমি নিব কত শেয়ার বিক্রি করলাম আর কত টাকা দামে বেসিক্যালি রেগুলার ভ্যালু ছিল, ব্যাস ওটুকু জানলেই খানি শেষ। ঠিক আছে? এখন আসো একটা জিনিস একটু দেখো, একটা কনসেপ্ট একটু শিখো স্যার। ধরো তোমার অনুমোদিত শেয়ার আছে হচ্ছে 5,000 শেয়ার আর প্রত্যেকটা শেয়ার দাম হচ্ছে 10 টাকা করে, মানে অনুমোদিত। এখন তুমি কি করলা, শেয়ার বিক্রি করলা কত হাজার শেয়ার 2,000 শেয়ার বিক্রি করলা। 2,000 শেয়ার বিক্রি করলা, ধরো হচ্ছে তুমি সাপোজ 4,000 টাকা। 2,000 শেয়ার বিক্রি করলা কত হাজার টাকা, ধরো হচ্ছে 40,000 টাকা। 2,000 শেয়ার কত হাজার টাকা বিক্রি করলা, 40,000 টাকা, একটু বেশি হয়ে যায়। ধরো আমরা দিলাম হচ্ছে 2,000 শেয়ার বিক্রি করলা তুমি 30,000 টাকা সাপোজ। এখন আসো তোমাকে একটা জিনিস সব সময়, এখন তোমাকে বলা হলো যে এই যে শেয়ার 2,000 শেয়ার আমি বিক্রি করলাম 30,000 টাকায়, এই শেয়ারটাকে আমি অধিহারে বিক্রি করলাম নাকি অবহারে বিক্রি করলাম, এটা একটু বের করে দেখাও তো আমাকে। এটাকে অধিহারে বিক্রি করলাম না অবহারে? এখানে কি কোথাও বলা আছে যে শেয়ারটাকে অধিহারে বিক্রি করছে নাকি অবহারে বিক্রি করছে? বলে নাই। তাহলে তুমি সবসময় কি বের করবা, যে সমহারে হইলে কত হইতো। সবসময় কি বের করবা, সমহারে হইলে কত হইতো। তুমি কত হাজার শেয়ার বিক্রি করছো বলো তো, 2,000 শেয়ার। তাহলে এই 2,000 শেয়ার সমহারে মানে কি, 10 টাকা শেয়ারটা তুমি 10 টাকায় যদি বিক্রি করতা তাহলে এটা সমহার বলা যেত। তাহলে 2,000 শেয়ার যদি তুমি 10 টাকায় বিক্রি করতা তাহলে তোমার টাকা হইতো 20,000।
অর্থাৎ যদি তুমি সমহারে বিক্রি করতা তাহলে তোমার টাকা হইতো 20,000 টাকা, 2,000 শেয়ার বিক্রি করলে 20,000 টাকা পাইতা। এখন যদি এটার থেকে তুমি বেশি পাইয়া থাকো তাহলে এটা হয়ে যাবে অধিহার, যদি বেশি পাইয়া থাকো এটা হয়ে যাবে অধিহার, আর যদি এই 20,000 থেকে তুমি কম পাও তাহলে হয়ে যাবে অবহার। তাহলে কি হবে? অবহার। একেবারে সিম্পল ক্যালকুলেশন। তাহলে আমি কি দেখলাম, 2,000 শেয়ার বিক্রি করছে 30,000 টাকা, তাহলে 30,000 তো 20,000 থেকে বেশি, তাহলে বেশি হলে কি? অধিহার। কত হাজার টাকা অধিহার বলো তো? 10,000 টাকা অধিহার। কারণ সমহারে হইলে আমি পাইতাম 20,000, কিন্তু অধিহার হওয়ার কারণে আমি টাকা পাইছি 30,000, তার মানে কত হাজার টাকা বেশি পাইছি? 10,000 টাকা। ক্লিয়ার কিনা? এটা কিন্তু বহুবার আসছে তোমাদের এমসিকিউতে এবং এডমিশন টেস্টে এটা অহরহ আসে। এখন এই 2,000 শেয়ার যদি আমি 30,000 টাকা না বিক্রি করে 15,000 টাকায় বিক্রি করতাম, 2,000 শেয়ার যদি আমি 15,000 টাকায় বিক্রি করতাম তাহলে কি হইতো? কম, তার মানে অবহার। তাহলে পাওয়ার কথা ছিল 20,000, পাইছি আমি 15,000, তাহলে কম পাইছি কত হাজার? 5,000। এই 5,000 টাকা হইতো আমার অবহার। 5,000 টাকা কি হইতো? অবহার। দেখো কনসেপ্টটা বুঝলে এই চ্যাপ্টারের ম্যাথ অলমোস্ট শেষ বলা চলে। যদি এই কনসেপ্টটা জাস্ট বুঝো, এই কনসেপ্টটা বুঝলেই হয়ে গেল, কাহিনী শেষ। ঠিক আছে? আমরা এইভাবে অধিহার বের করবো না বিথি, স্যার যেভাবে দেখাইছি এইভাবে অধিহার বের করবা। হ্যাঁ, আমরা টোটাল টাকা থেকে অধিহার বের করবো, এইভাবে তোমার কাছে অধিহার চাবে না। হ্যাঁ, আমরা এইভাবে অধিহারটা বের করবো। তাহলে দেখো এই প্রশ্নটা একটু যদি খেয়াল করো, এখানে একটা প্রশ্ন আছে, যেমন ধরো এখানে খেয়াল করো, তুমি 10,000 শেয়ার বিক্রি করছো কত টাকায়? 13 লক্ষ টাকায়। 10,000 শেয়ার বিক্রি করছো কত? 13 লক্ষ টাকায়। খেয়াল করে দেখো, যদি 10,000 শেয়ার তুমি সমহারে বিক্রি করতা তাহলে কত টাকায় বিক্রি করতে? 100 টাকায়। তাহলে টাকা হইতো কত? 10 লাখ। কয় লাখ হইতো? 10 লাখ। তার মানে 10,000 শেয়ার যদি তুমি সমহারে বিক্রি করতা তাহলে তোমার টাকা হওয়ার কথা ছিল কয় লাখ? 10 লাখ। যদি শেয়ারটা বিক্রি করছো কয় লাখে? 13 লাখে। 10 লাখ শেয়ারের মূল্য তুমি 13 লাখ টাকা বিক্রি করছো, তাহলে তুমি এখানে অধিহারে বিক্রি করছো। কি হারে? অধিহারে বিক্রি করলা। কত হাজার টাকা অধিহার? 3 লক্ষ টাকা অধিহার। কয় লাখ টাকা? 3 লাখ টাকা অধিহার। হয়েছে কিনা? তাহলে এই প্রশ্নতে তোমাকে বলতে পারতো শেয়ার অধিহারের পরিমাণ কত, এইভাবে 3 লাখ টাকা বিক্রি করা লাগতো। আচ্ছা দেখো আবার 15,000 শেয়ার বিক্রি করছো 14,25,000 টাকা। আচ্ছা 15,000 শেয়ার যদি বিক্রি করতাম সমহারে তাহলে প্রত্যেকটা দাম হইতো 100, অ্যানসার হইতো 15 লাখ। কয় লাখ হইতো? 15 লাখ। কিন্তু বিক্রি করলা কত টাকা? দেখো তো 14,25,000 টাকা। তাহলে কম না বেশি? কম। কত টাকা কম? 75,000 টাকা কম। এই 75,000 টাকায় হচ্ছে তোমার অবহার, কম হইলে অবহার। ব্যাস, এইভাবে আমাকে পরিশোধিত মূলধন, এইভাবে আমাকে হচ্ছে অবহার, এইভাবে হচ্ছে আমার অধিহার, এই বিষয়গুলো আমাকে বের করতে হবে। পারলে ইনশাল্লাহ এখান থেকে অঙ্ক আসলেও আমি খুব সহজে অঙ্কগুলা করতে পারবো। ঠিক আছে? এই যে দেখো এখানে একটা অঙ্ক আসছে, এইভাবে একটা অঙ্ক আসছে ঢাকা ইউনিভার্সিটিতে আসে একটা প্রশ্ন, যদি তুমি একটু দেখো কি বলা হয়েছে খেয়াল করো। বলা হয়েছে 100 টাকা মূল্যের 25,000 শেয়ার হচ্ছে আছে তার। প্রথম বছর 7,000 শেয়ার বিক্রি করছে 8,40,000 টাকায়, 8,000 শেয়ার বিক্রি করছে 6,80,000 টাকায়। তাহলে শেয়ার বিলি বাবদ আদায় হয়েছে, সব টাকা আদায় হয়েছে, তাহলে শেয়ার প্রিমিয়ামের পরিমাণ কত? তাহলে প্রিমিয়াম মানেই তো কত? প্রিমিয়াম মানে হচ্ছে অধিহার। তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে প্রথমে আমি 7,000 শেয়ার বিক্রি করছি, তাহলে 7,000 শেয়ার যদি সমহারে বিক্রি করতাম তাহলে 7,000 ইনটু হইতো 100, তাহলে 7,000 ইনটু 100 হইলো কত টাকা আসতো বলো তো? 7,000 ইনটু 100 হইলে টাকা আসতো হচ্ছে 7 লাখ। কয় লাখ আসতো? 7 লাখ। কিন্তু আমি বিক্রি করছি কততে? 8,40,000-এ। তাহলে 1,40,000 বেশি বিক্রি করছি। এই 1,40,000 হচ্ছে আমার অবহার। এই যে দেখো 1,40,000 হচ্ছে আমার অবহার, 1,40,000 হচ্ছে আমার অধিহার, সরি অধিহার। আর নিচেরটা হচ্ছে অবহারে। কিভাবে হয়েছে? 8,000 শেয়ার বিক্রি করছো কত? 6,80,000 টাকা। 8,000 শেয়ার ইনটু যদি করতে 100 দ্বারা, 8,000 ইনটু যদি করতে 100 দ্বারা, তাহলে টাকা হইতো 8 লাখ। তাহলে 8 লাখ শেয়ার তুমি বিক্রি করছো কত? 6,80,000 টাকা। তাহলে 1,20,000 টাকা কমে বিক্রি করছো। এই 1,20,000 টাকা হচ্ছে তোমার অবহার। এই 1,20,000 টাকা হচ্ছে তোমার কি? অবহার। এই 1,20,000 টাকা হচ্ছে তোমার অবহার। তাহলে তিনটা কনসেপ্ট তোমার মাথায় রাখতে হবে, 100% মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার অবশ্যই খেয়াল রাখা জরুরি। যদি পরিশোধিত বা আদায়কৃত মূলধন বলে তাহলে যত শেয়ার বিক্রি করছি শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ করব। অধিহার আর অবহার বের করতে গেলে আমরা প্রথমে সমহারে বের করব, কম্পেয়ার করলে আমরা পেয়ে যাবো অধিহারে বিক্রি করছি নাকি অবহারে বিক্রি করছে। ব্যাস, এর থেকে আর সহজ কোনো নাই। এই কনসেপ্টগুলো মাথায় রাখলে যত প্রশ্ন আসছে খুব ইজিলি পারা যাবে। যত ধরনের প্রশ্ন আছে একটাও বাদ যাবে না। এই যে এখানে একটা প্রশ্ন দেখো, অলরেডি তোমাকে এই কনসেপ্ট পড়াই ফেলছি কিনা আমি। এই যে দেখো বলছে পরিশোধিত মূলধন। তাহলে পরিশোধিত মূলধন মানে আগে দেখো কয় হাজার শেয়ার বিক্রি করছো। প্রথমে বিক্রি করছো 20,000 শেয়ার, কত টাকা বিক্রি করছো এটা দেখারই দরকার নাই। তারপরে আবার বিক্রি করছো 15,000 শেয়ার, কত টাকা বিক্রি করছো দেখারই দরকার নাই। তাহলে টোটাল বিক্রি করলা কত? 20,000 আর মিলে কত হাজার? 15,000, 35,000।
আর দাম ছিল কত টাকা? 100 টাকা। তাহলে 35,000 ইনটু 100 টাকা করলেই তুমি তোমার পরিশোধিত মূলধন পেয়ে যাচ্ছ। শেষ। তাহলে পরিশোধিত মূলধন বের করার জন্য আমি কি অধিহারে বিক্রি করলাম নাকি অবহারে বিক্রি করলাম, এইগুলা আমার কোনো কনসার্নের বিষয় না। আমার বিষয় হচ্ছে কত হাজার শেয়ার বিক্রি করছি, কত টাকা মূল্যে বিক্রি করছি, এটা জানলেই হয়ে গেল। মানে ফেস ভ্যালুটা কত, এগুলা জানলে হইলো, ব্যাস। একেবারে যত ধরনের নিয়ম থাকতে পারে সব খেলা শেষ। ঠিক আছে? এই প্রশ্নটা বেশি আসে। হ্যাঁ, আমি আশা করছি যারা ক্লাসে ছিল শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিল তাদের এই কনসেপ্টটা, মানে তোমার এমসিকিউর জন্য যা যা প্রয়োজন আমি একেবারে সবকিছু শেষ করার চেষ্টা করছি। ঠিক আছে? তো এডমিশনের ক্যান্ডিডেট যারা আসো, যা পড়ালে ম্যাথে তোমার ধরো 70 to 80% কভার শেষ। এবার তোমাকে একটু অ্যাডভান্স প্র্যাকটিস করতে হবে। তোমার বই থেকে যত বেশি প্র্যাকটিস তুমি করবা, আমি আশা করি তোমার এই চ্যাপ্টারে খুব বেশি সাফার তোমাকে করতে হবে না, কারণ ম্যাথগুলো ম্যাক্সিমাম এই অংশ থেকে আসে। ঠিক আছে? সো ক্লাসের লেন্থ বড় হয়ে যাচ্ছে, আজকে এখানে শেষ করব। আমরা আবার আমাদের এই ধারাবাহিক ক্লাস কিন্তু চলমান থাকবে। আমরা শুধু অ্যাকাউন্টিং ক্লাসে নিচ্ছি না, আমাদের কিন্তু ফিনান্স ক্লাস হচ্ছে। অলরেডি কিন্তু আমাদের ক্লাসে রুটিন দেওয়া আছে। আর এডমিশনের ক্যান্ডিডেট যারা আছে, আজকে 15 নাম্বার ক্লাস, তার মানে এর আগে আরো 14টা ক্লাস হয়েছে। সবগুলো ক্লাস কিন্তু আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আগামী ক্লাসে, অর্থাৎ আগামীকালকে আমাদের ক্লাস ঠিক 8টা, আগামীকালকে তো 8:30 আমাদের আগামীকাল ক্লিয়ার হবে ইনশাল্লাহ। 8:30 ক্লাস নেব। আগামীকালকে আমাদের ক্লাস হবে 8:30। আগামীকালকে আমাদের ক্লাস হবে 8:30। আগামীকালকে আমাদের ক্লাস হবে 8টা। এডমিশনের ক্লাস কিন্তু ক্লিয়ার। ঠিক আছে? আমরা এটার উপর ধারাবাহিক ক্লাস চলমান থাকবে। আমরা কিছু এসএসসি পরীক্ষাও যেহেতু সামনে, আমরা ওদের টার্গেট করে কিছু ফার্স্ট পার্টের ক্লাস দেবো, কিন্তু সেকেন্ড পার্টের ক্লাস চলমান থাকবে। এবং আমাদের কিন্তু এই ফিনান্স ক্লাসের রুটিনও দেওয়া আছে। আমরা এমন আছে কালকে ফিনান্স ক্লাসও নিতে পারি, তবে তোমাদেরকে পোস্ট করে আমরা জানাই দেবো। তবে এটা নিশ্চিত থাকো 8:30 একটা ক্লাস আছে, তোমরা আমাদের এই ক্লাসে হাজির হবা। 8:30 ক্লাস। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। আর একটু নোটটা কাইন্ডলি একটু কেউ একজন শেয়ার করো। ঋত্বিকা, একটু নোটটা শেয়ার করো, বা তোমরা যারাই আসো সবাই অ্যাকাউন্টিং আওয়ারে কেউ একজন আজকের ক্লাসের নোটটা কাইন্ডলি একটু শেয়ার করে দিও। এইগুলো অন্যদেরকে মোটিভেট করবে ক্লাস করার জন্য। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।